সেটা হচ্ছে যদি সিমটম থাকে প্লাস হচ্ছে টেস্ট পজিটিভ, অবশ্যই অ্যান্টিবায়োটিক দিব। ঠিক আছে, সিমটম নাই কিন্তু টেস্ট পজিটিভ, আমরা কনসিডার করতে পারি অ্যান্টিবায়োটিক। কিন্তু সিমটমও নাই, টেস্টও নেগেটিভ, সেক্ষেত্রে আমরা কি করব, কোনো অ্যান্টিবায়োটিক দিব না। ঠিক আছে, তো এখানে আবার কি আছে, এখানে হচ্ছে অ্যাসিমটোমেটিক কিন্তু তার টেস্ট পজিটিভ আসে, সেই ক্ষেত্রে আমরা অ্যান্টিবায়োটিক কনসিডার করতে পারি। কিন্তু সেটা কিভাবে করব, অবশ্যই আমি কালচার করে নিব আগে, কালচার করে দেন হইতেছে কি আমার করতে হবে। এবং ইউকেতে কি করে, ইউকেতে হচ্ছে প্রত্যেক পেশেন্টেরই ইউরিনারির সাথে কালচার দেয় ফার্স্ট অ্যান্টিনেটাল ভিজিটে। ফার্স্ট অ্যান্টিনেটাল ভিজিটে হচ্ছে ওর কালচার দিয়ে দিবে, যদি পজিটিভ থাকে, যদি ধরেন কালচারে তার পজিটিভ চলে আসলো, কালচারে পজিটিভ আসলে সে কি করবে, কারণ যেহেতু তার সিমটম নাই, সিমটম নাই কিন্তু টেস্ট হচ্ছে গিয়ে পজিটিভ আসে, যে কি হতে পারে, ফলস পজিটিভও হতে পারে। তো ফলস পজিটিভ যাতে না হয় সেই ক্ষেত্রে আমরা কি করবো, আমরা সেকেন্ড ইউরিন কালচার দিব আবার, যে প্রেজেন্স অফ ব্যাকটেরিয়া। ঠিক আছে, ফার্স্ট কালচারে পজিটিভ আসলে সেকেন্ড কালচার আবার দিতে হবে আমাদের, যদি পজিটিভ আসে, নেগেটিভ আসলে তো নাই। আর সাইন কি বলতেছে, সাইন বলতেছে যদি অ্যাসিম্পটোমেটিক ব্যাকটেরিয়া থাকে তাহলে হচ্ছে অ্যান্টিবায়োটিক আমরা দিতে পারি 7 দিন পর্যন্ত। এবং সেই ক্ষেত্রে আমার কি করতে হবে, ফার্দার ইউরিন কালচার করতে হবে আফটার ট্রিটমেন্ট 7 ডেজ পরে। 7 ডেজ পরে আমার হচ্ছে গিয়ে আবার আপনার কমপ্লিট হয়েছে কিনা এটা দেখার জন্য 7 দিন পরে আবার হচ্ছে গিয়ে আমার একটা কিওর টেস্ট করতে হবে। হ্যাঁ, ট্রিটমেন্ট অফ কিওর টেস্ট করতে হবে, টিওপি বলে এটাকে। তো এটা করে আমার দেখতে হবে যে তার কিওর হয়েছে কিনা। আর পেশেন্ট যাদের হচ্ছে অ্যাকিউট পাইলোনেফ্রাইটিস আছে তাদেরকে আমি কি বলবো, প্রেগন্যান্সি তাদেরকে সরাসরি বলবো যে তুমি হসপিটালে যা ভর্তি হও, হসপিটালে সে যাবে, সে লোকাল অ্যান্টিবায়োটিক গাইডলাইনটা ফলো করবে। লোকাল অ্যান্টিবায়োটিক গাইডলাইন মানে কি, লোকাল অ্যান্টিবায়োটিক গাইডলাইন মানে হচ্ছে কি ওই এরিয়াতে কোন গাইডলাইনটা ফলো করে। যেমন স্কটল্যান্ডে আপনার স্কটিশ গাইডলাইন ফলো করে, হ্যাঁ, ইউরোপের অন্যান্য কান্ট্রিতে হচ্ছে ইউজিবিএস এর গাইডলাইন ফলো করে, এতে হচ্ছে গিয়ে আপনার লন্ডনে হচ্ছে কি আপনার হচ্ছে নাইস গাইডলাইন, টক গাইডলাইন, জিটিজি গাইডলাইন, এগুলো হচ্ছে কি ফলো করে। তো ওই গাইডলাইন অনুযায়ী যে ট্রিটমেন্ট প্রোটোকল সেটা হচ্ছে কি আমার দিতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, ব্রড স্পেকট্রাম সেফালোস্পোরিন আর হচ্ছে কুইনোলোন দিতে পারি 10 থেকে 14 দিন পর্যন্ত। আমরা তো সেফালোস্পোরিন তো এমনিই দিই, তাই না? ওকে, তাহলে তাহলে এখান থেকে এরকম কিছুই নাই, অত বেশি ইম্পর্টেন্ট না এটা, জাস্ট খালি এটা মনে রাখেন যে ট্রিটমেন্ট অফ কিওর হয়েছে কিনা সেটা দেখতে হবে অ্যাসিম্পটোমেটিক প্রেগন্যান্ট উমেনদের ক্ষেত্রে। যদি আমি ফার্স্ট অ্যান্টিনেটাল ভিজিটে যদি কালচার পজিটিভ আসে সেই ক্ষেত্রে আমার আবার সেকেন্ড কালচার করতে হবে, সেকেন্ড কালচার করে দেন আমার হচ্ছে অ্যান্টিবায়োটিক দিতে হবে, তার আগে আমি দিতে পারবো না। এবং দিলে আমাকে দিতে পারি ট্রাইমেট্রোপিয়াম আর নাইট্রোফুরান্টোইন ফর 3 ডেজ ফর নন প্রেগনেন্ট, আর প্রেগনেন্ট হলে 7 দিন পর্যন্ত আমরা দিব। ঠিক আছে, এখান থেকে এতটুকুই পড়লে হবে। ম্যাডাম সেকেন্ড কালচারটা কতদিন পরে করব? জি, ইউরিনের সেকেন্ড কালচারটা কতদিন পরে করব ফার্স্ট কালচারের পরে? ইমিডিয়েটলি করবেন ফার্স্টে যদি আসে, কারণ ওর সিমটম নাই, কিন্তু আপনি হচ্ছে গিয়ে টেস্ট দিচ্ছেন, নরমালি আপনি হচ্ছে গিয়ে ইনভেস্টিগেশন দিচ্ছেন ফার্স্ট অ্যান্টিনেটাল ভিজিটে। হ্যাঁ, ফার্স্ট ভিজিটে আপনি হচ্ছে কালচার দিতেই হবে। এখন ওই কালচারে তার কোনো সিমটম নাই কিন্তু পেশেন্টের কালচার পজিটিভ আসছে, সেক্ষেত্রে সাথে সাথে আবার রিপিট কালচার করতে হবে। রিপিট কালচার করার পরে যদি 2টা কালচার যদি পরপর পজিটিভ আসে তাহলে আপনি অ্যান্টিবায়োটিক দিবেন। অ্যান্টিবায়োটিক দেওয়ার পরে অ্যান্টিবায়োটিক শেষ হওয়ার 7 দিন পরে আবার আরেকবার কালচার করে দেখতে হবে যে ট্রিটমেন্ট অফ কিওরটা হয়েছে কিনা। বুঝাতে গেছি, বুঝছেন? হুম, জি, থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে। এরপরে চলে আসি দ্য মোস্ট ইম্পর্টেন্ট, মাইক্রোবায়োলজিতে আমরা এটা মনে হয় অনেকবার 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 পড়ছি, দ্য মোস্ট ইম্পর্টেন্ট ভ্যাজাইনাল ডিসচার্জ। ইনফিনিটি স্টার মাইক্রোবায়োলজিতে এখান থেকে 3টা 4টা কোশ্চেন পাবেন, ফিটোম্যাটার্নালও 3টা 4টা কোশ্চেন পাবেন। ঠিক আছে, মানে সেকেন্ড পার্টে তো এখান থেকে কোশ্চেন হবে, এই ভ্যাজাইনাল ডিসচার্জ থেকে আপনি মোটামুটি সেকেন্ড পার্টে 6টা 7টা কোশ্চেন পেয়ে যাবেন, 6 থেকে 7টা কোশ্চেন পেয়ে যাবেন, ভেরি ইম্পর্টেন্ট এটা। ঠিক আছে, তাহলে ভ্যাজিনাল ডিসচার্জটা হচ্ছে কি, ইটস আ কমন প্রেজেন্টিং সিমটমস এন্ড নট অলওয়েজ প্যাথোলজিক্যাল। দিস ইজ নট অলওয়েজ প্যাথোলজিক্যাল। কি কি কজের মধ্যে হইতে পারে এটা, এটা আপনার হইতেছে কি ফিজিওলজিক্যাল হইতে পারে। হ্যাঁ, ফিজিওলজিক্যাল কখন হয়, দেখা যায় যে হচ্ছে হয় প্রেগন্যান্সি আছে পেশেন্ট তখন অনেকে ডিসচার্জ বেড়ে যায়, আবার বিফোর মেনস্ট্রুয়েশন অনেকের ডিসচার্জ বেড়ে যায়, বিফোর ওভুলেশন অনেকের ডিসচার্জ বেড়ে যায়, এটা একটা হতে পারে। একটা কি দিয়ে হতে পারে আপনার মাইক্রো অর্গানিজম দিয়ে হতে পারে, সেটা কি, একটা হচ্ছে ক্যান্ডিডা, একটা হচ্ছে ট্রাইকোমিনাস ভ্যাজানালিস, একটা হচ্ছে ব্যাকটেরিয়াল ভ্যাজানোসিস। তাছাড়াও আমাদের নাইজেরিয়া গনোরিয়া দিয়েও হচ্ছে গিয়ে মানে ভ্যাজানাল ডিসচার্জ হয়। লেস কমন কজের মধ্যে কি হতে পারে, এই যে ক্লামাইডিয়া গনোরিয়া যেটা বললাম, মানে মোর কমন হচ্ছে ফিজিওলজিক্যাল, ক্যান্ডিডা, ট্রাইকোমিনাস, ব্যাকটেরিয়াল ভ্যাজানোসিস, এগুলো হচ্ছে মোর কমন। লেস কমনের মধ্যে আবার কি হতে পারে, ক্লামাইডিয়া গনোরিয়া। ঠিক আছে, ক্লামাইডিয়া একটা এসটিডি মাইক্রো অর্গানিজম, আর গনোরিয়া একটা এসটিডি মাইক্রো অর্গানিজম, একট্রপিয়ান, ফরেন বডি এবং সার্ভাইকাল ক্যান্সার। ঠিক আছে, এই সব জায়গা থেকে আমার হতেছে গিয়ে আমার এই কজ গুলো মানে ভ্যাজিনাল ডিসচার্জের কজ হচ্ছে গিয়ে এগুলা। রিলস নিবেন, রিলস নিবেন নেন। ঠিক আছে,
তাহলে এটা হচ্ছে খুবই খুবই ইম্পর্টেন্ট। এখন আমরা চলে যাব হচ্ছে কি ফিচার। কি ফিচারের মধ্যে আমি আপনাদেরকে আগেও পড়িয়েছি কি ফিচার কোনগুলা। কি ফিচারের মধ্যে যদি একটা পেশেন্ট আসে সাথে হচ্ছে গিয়ে সে ইচিং নিয়ে আসছে, সাথে হচ্ছে কি তার কি আছে, কটেজ চিজ ডিসচার্জ আছে। এটা মাইক্রোবায়োলজিতে আমরা অনেক ভালো মতো পড়ছিলাম। ক্যান্ডিডা, ঠিক আছে। তো ক্যান্ডিডাতে আমরা কি পাই? ক্যান্ডিডাতে হচ্ছে কি, ক্যান্ডিডা কি? এটা একটা ফাঙ্গাস। ক্যান্ডিডা কোনটা দিয়ে হবে? ক্যান্ডিডা অ্যালবিকান্স দিয়ে হবে, ঠিক আছে। এটা একটা ফাঙ্গাল ইনফেকশন। তাহলে এটাকে কি বলা হয়? এটা ভ্যাজানাল ক্যান্ডিডাইসিস। ভ্যাজানাল ক্যান্ডিডাইসিসের মধ্যে আমরা ডিসচার্জটা কিরকম পাবো? এটা একটা ইম্পর্টেন্ট ফিচার, যে পেশেন্ট আসবে যখন পেশেন্ট বলবে যে তার হোয়াইট কালারের ডিসচার্জ অথবা হচ্ছে চিজ লাইক ডিসচার্জ হইতেছে, হ্যাঁ, এরকম মানে এরকম চিজের মতো ছাকড়া ছাকড়া করে হচ্ছে কি তার ডিসচার্জটা হচ্ছে, সাথে ভালভো ভ্যাজাইনাইটিস আছে। এটা বানানটা ঠিক করে নিন, এটা হচ্ছে ভালভো ভ্যাজাইনাইটিস। ভালভো ভ্যাজাইনাইটিস হতে পারে, একটা হচ্ছে ইচিং থাকবে, এক্সকোরিয়েশন থাকবে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কি আমরা কি বুঝবো? যে যদি কটেজ চিজ থাকে, যে একটা এরকম আসলে পেশেন্ট কাম টু দা ওপিডি and you see the patient complain about the vulvovaginitis and very itching in the vagina and there are discharge for and the complaint discharge, vaginal discharge for last 3 days or last 4 days and the discharge is white color or grayish white color or cheese like discharge, সেই ক্ষেত্রে আমার ডায়াগনোসিসটা কি হবে? সেই ক্ষেত্রে আমার ডায়াগনোসিস হবে হচ্ছে গিয়ে ভ্যাজিনাল ক্যান্ডিডাইসিস। আমরা কি পাবো? আমরা তখন ভ্যাজিনাল স্মেয়ার নিব। ভ্যাজিনাল স্মেয়ার নিলে আমরা কি পাবো? আমরা হচ্ছে হাইফি পাইতে পারি, ঠিক আছে। আমরা কি পড়ছি যে ফাঙ্গাস কিভাবে গ্রোথ করে? হাইফি অর ব্রাঞ্চিং হয়ে গ্রোথ করে। আমরা ব্রাঞ্চিং পাইতে পারি ভ্যাজিনাল ডিসচার্জের মধ্যে। আমরা যদি আন্ডার মাইক্রোস্কোপ দেখে আমরা ব্রাঞ্চিং পাইতে পারি, ব্রাঞ্চিং ফাঙ্গাস পাইতে পারি আমরা, ঠিক আছে। তো দ্যাট ইজ ভ্যাজিনাল ক্যান্ডিডাইসিস কজ বাই ক্যান্ডিডা অ্যালবিকান্স। নেক্সট ওয়ান হচ্ছে গিয়ে যদি কেউ অফেন্সিভ ডিসচার্জ নিয়ে আসে। অফেন্সিভ মানে কি? খুব বাজে দুর্গন্ধযুক্ত ডিসচার্জ নিয়ে আসছে, এবং ডিসচার্জটা কিরকম? ডিসচার্জটা হচ্ছে ইয়েলো অর গ্রিন অর হচ্ছে ফ্রদি, ফেনা ফেনা টাইপের, ঠিক আছে। যাতে কি থাকবে? সেখানে হচ্ছে গিয়ে অনেক বেশি ভালভা ভ্যাজাইনাইটিস থাকবে, ভালভাও হচ্ছে এফেক্ট হবে, ভ্যাজিনাও এফেক্ট হবে, এবং এত বেশি ইচিং থাকবে যে ইচিং এর জন্য ওর সার্ভিসটা কি হয়ে যাবে? লাল হয়ে যাবে। এরকম লাল হবে, সেটা কি দেখতে লুক লাইক স্ট্রবেরি কালার। তাহলে এটাকে কি বলা হয়? স্ট্রবেরি সার্ভিস। এটা কিন্তু খুব কমন কোশ্চেন। যা পেশেন্ট কাম টু ইউ with severe itching in the vagina and patient is also complain there's a offensive vaginal discharge and you see after pelvic after examination, ঠিক আছে, after pervasive examination you see the cervix is extremely red color which is look like a strawberry. So what is the pathogen? অথবা দিবে হচ্ছে হোয়াট ইজ ইওর ডায়াগনোসিস। সেটা কি ক্ষেত্রে হবে আমার? সেটা কি যদি বলে প্যাথোজেন বলে সেটা হবে ট্রাইকোমিনাস ভ্যাজাইনালিস, আর যদি বলে ডায়াগনোসিস কি সেটা হচ্ছে ভ্যাজাইনাল ট্রাইকোমোনাইসিস, ঠিক আছে। এরপরে হচ্ছে ব্যাকটেরিয়াল ভ্যাজিনোসিস। দিস ইজ ভেরি ভেরি কমন, এবং এটা হচ্ছে কি রিপ্রোডাক্টিভ এজে অনেক বেশি কমন, হ্যাঁ। 50% বা 60% ক্ষেত্রেই হচ্ছে রিপ্রোডাক্টিভ এজে আমরা যেটা পাই সেটা হচ্ছে ব্যাকটেরিয়াল ভ্যাজিনোসিস। কোনটা দিয়ে হবে? এটা হবে কি দিয়ে বলেন তো? মনে আছে সবার? এটা আমরা অনেকবার পড়ছি না? অনেকবার পড়ছি, পড়তে পড়তে আমার মুখস্থ হয়ে গেছে। দেখি আপনাদের মুখস্থ হয়েছে নাকি বলেন। ব্যাকটেরিয়াল ভ্যাজিনোসিসের অর্গানিজম গার্ডিনেলা ভ্যাজিনোসিস, ভেরি গুড। তাহলে হচ্ছে গিয়ে আপনার গার্ডিনেলা ভ্যাজিনোসিস থাকে, এবং তার সাথে কি থাকে? এটা একটা মাল্টি ব্যাকটেরিয়াল ইনফেকশন। মাল্টি ব্যাকটেরিয়াল মানে হচ্ছে কি এখানে গার্ডিনেলা, মবিলি নিউকাস, এগুলো হচ্ছে কি মিলাঝিলায় থাকবে, ল্যাক্টোব্যাসিলাস, এগুলো হচ্ছে মিলাঝিলায় থাকবে। তো এইগুলা দিয়ে কি হবে? আপনার অফেন্সিভ থিন হোয়াইট ফিশি ডিসচার্জ। যদি আপনাকে পেশেন্ট বলে যে খুবই বিশ্রী দুর্গন্ধ, হ্যাঁ, মানে একদম মাছ পচা গন্ধ যদি বলে, সেটা কি হবে? সেটা হচ্ছে গিয়ে ব্যাকটেরিয়াল ভ্যাজিনোসিস। এবং হচ্ছে ডিউরিং এক্সামিনেশন আপনিও দেখবেন যে এখানে হচ্ছে অফেন্সিভ ডিসচার্জ আসতেছে। ডিসচার্জটা কি হবে? হোমোজেনাস ডিসচার্জ, এইরকম ফ্রদি থাকবে না, তারপর হচ্ছে কার্ড লাইক থাকবে না, একদম হচ্ছে হোমোজেনাস ডিসচার্জ থাকবে, থিন ডিসচার্জ, হোয়াইট ওর গ্রে থাকতে পারে, এবং হচ্ছে ফিশি স্মেল থাকবে। তাহলে এটা হচ্ছে ব্যাকটেরিয়াল ভ্যাজিনোসিস। এখন ব্যাকটেরিয়াল ভ্যাজিনোসিস থেকে ইউ উইল গেট 1 to 2 কোশ্চেন শিওর শর্ট, বাদ দেওয়া যাবে না। ব্যাকটেরিয়াল ভ্যাজিনোসিস থেকে ইউ উইল গেট 1 or 2 কোশ্চেন ইন ইউর এক্সাম। এই পুরা ভ্যাজিনাল ডিসচার্জ থেকে আপনি 6টা থেকে 7টা কোশ্চেন পাবেন, তার মধ্যে ব্যাকটেরিয়াল ভ্যাজিনোসিস থেকে আপনি 2টা-3টা কোশ্চেন পেয়ে যাবেন, ঠিক আছে, ইন ইওর পেপার 2। So this is very very important infinite start topics মানে ভ্যাজিনাল সিক্রেশন। ভ্যাজিনাল সিক্রেশন পড়তে অনেক ইন্টারেস্টিং লাগে, ট্রিটমেন্টও অনেক ইন্টারেস্টিং লাগে, এবং এটা হচ্ছে কি এখান থেকে অনেক কোশ্চেন রিপিট হয় মাইক্রোবায়োলজি থেকে, এবং সেকেন্ড পেপার থেকে অনেক কোশ্চেন রিপিট হয়, ঠিক আছে। তো ব্যাকটেরিয়াল ভ্যাজিনোসিস থেকে আমরা কি পাই? এটা হচ্ছে ওভারগ্রোথ অর প্রিডমিনেন্টলি অ্যানারোবিক অর্গানিজম সাচ অ্যাজ গার্ডিনেলা ভ্যাজিনালিস,
সাচ অ্যাজ মোবিলিনিউকাস, এবং কি থাকে আমাদের নরমালি হচ্ছে ভ্যাজিনাতে মহিলাদের কি থাকে, ল্যাক্টোব্যাসিলাসটা হচ্ছে আপনার ফ্লোরা হিসেবে থাকে, নর্মাল ফ্লোরা হিসেবে থাকে। কেন থাকে? এটা হচ্ছে যে অ্যাসিডিক এনভায়রনমেন্ট এগুলো হচ্ছে গিয়ে মেনটেন করে। এখন কি হয়, যখন হচ্ছে ল্যাক্টোব্যাসিলাসটা প্রিডমিনেন্টলি ল্যাক্টোব্যাসিলাস থাকার কথা, কিন্তু ওইখানে প্রিডমিনেন্টলি ল্যাক্টোব্যাসিলাস কমে গিয়ে অন্য ব্যাকটেরিয়া চলে আসছে, যেমন গার্ডেনেলা, যেমন মোবিলিনিউকাস, এগুলো যখন চলে আসে তখনই হচ্ছে গিয়ে ব্যাকটেরিয়াল ভ্যাজাইনোসিস হবে। ঠিক আছে, এখন এই ব্যাকটেরিয়াল ভ্যাজিনোসিসটা হচ্ছে সেক্সুয়ালি ট্রান্সমিটেড হয় না, কিন্তু এটা সেক্সুয়ালি অ্যাক্টিভ ওমেনদেরই বেশি হয়। ওকে, এখন দেখেন ফিচার্স এর মধ্যে আমরা কি কি পাবো, এই যে যে তিনটা হতেছে সব থেকে ইম্পর্টেন্ট, একটা হচ্ছে গিয়ে আপনার ভ্যাজিনাল ডিসচার্জ থাকবে, অফেন্সিভ থাকবে, এবং এটা হচ্ছে গিয়ে ফিশি অর্ডার থাকবে। হ্যাঁ, 50% ক্ষেত্রে পেশেন্ট হয়তো জানেই না তার ব্যাকটেরিয়াল ভ্যাজিনোসিস আছে, অ্যাসিম্পটোমেটিক থাকবে পেশেন্ট। ঠিক আছে, এখন আমরা কি করব সেক্ষেত্রে, কেন টেস্ট করব? পেশেন্ট হয়তো আয়সা খালি আপনাকে বলবে যে আমার হতে এরকম ডিসচার্জ যাচ্ছে, বা পেশেন্ট হয়তো এসে বলবে যে আমার হয়তো টিচিং হচ্ছে, আপনি পিভি করতে গিয়ে দেখলেন খুবই ওইখানে পুরো একদম ফিশি অর্ডার এবং অনেক বেশি সিক্রেশন। ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে ফিচার। এখন আসি আমরা কি কি দিয়ে এটা ডায়াগনোসিস করি। আমরা এটা অনেকবার পড়েছি, অ্যামশেল ক্রাইটেরিয়া আমরা অনেকবার পড়ছি এটা, তাই না? অ্যামশেল ক্রাইটেরিয়া হচ্ছে গিয়ে চারটার মধ্যে যদি তিনটা পজিটিভ থাকে দ্যাট ইজ ব্যাকটেরিয়াল ভ্যাজিনোসিস। চারটার মধ্যে তিনটাকে, একটা হচ্ছে থিন হোয়াইট হোমোজেনাস ডিসচার্জ থাকবে, একই রকমের ডিসচার্জ, যেটা বললাম যেটা থাকবে একই রকম থাকবে। হ্যাঁ, থিন হোয়াইট হোমোজেনাল ডিসচার্জ থাকবে। একটা হচ্ছে গিয়ে আমরা যখন ওইটা ভ্যাজিনাল স্মিয়ার নিয়ে যখন আমরা আন্ডার মাইক্রোস্কোপে যাব, কি পাবো আমরা? মনে আছে সবার? ক্লু সেল, ভেরি গুড। ক্লু সেল, হোয়াট টাইপ অফ সেল? এপিথেলিয়াল সেল। এপিথেলিয়াল সেল, ভেরি গুড। আচ্ছা বুঝছি, এটা একটু পড়ছিলেন। তাহলে হচ্ছে থিন হোয়াইট হোমোজেনাস ডিসচার্জ পাবো, একটা হচ্ছে ক্লু সেল পাবো আন্ডার মাইক্রোস্কোপ, পিএইচ হচ্ছে গিয়ে মোর দ্যান 4.5 থাকবে, একটা হচ্ছে ওই যে গন্ধ থাকবে আর কি, পজিটিভ হুইপ টেস্ট থাকবে, এখানে ফিশি অর্ডার পাবো আমরা। আচ্ছা, ট্রিটমেন্ট করব কি দিয়ে? 5 থেকে 7 দিন আমরা মেটোনিডাজল দিয়ে দিব, আর কিছু লাগবে না। হ্যাঁ, 5 থেকে 7 দিন হচ্ছে কি ওরাল মেটোনিডাজল দিয়ে দিব। 70 থেকে 80% ইনিশিয়ালি আপনার কিওর হয়ে যাবে। 3 মাস পরে আবার রিল্যাপস করতে পারে মোর দ্যান 50% ক্ষেত্রে। মানে এসব কি হয়, ব্যাকটেরিয়াল ভ্যাজিনোসিস যাদের হয় তাদের দেখা যায় যে এটা আবার রিপিট হয় টেস্ট গুলা। হ্যাঁ, মানে সরি, রিপিট হয় ইনফেকশনটা। হ্যাঁ, মোর দ্যান 50%-এর ক্ষেত্রে আবার 3 মাস পর আবার আসবে যে আমার আবার সেম কাহিনী হয়েছে। ঠিক আছে, আবার সেম ট্রিটমেন্ট নেবেন, মেটোনিডাজল ফর 5 to 7 days। এখন একটা কি টপিক্যাল মেটোনিডাজল আর ক্লিন্ডামাইসিন আমরা হচ্ছে অল্টারনেটিভ হিসেবে দিতে পারি। এই যে ছবিটা মনে আছে, এটা কি সেল? টু সেল, ভেরি গুড। এই ছবিটা কিন্তু মাঝে মাঝে পরীক্ষা দিয়ে দেয়। হ্যাঁ, আপনার কিন্তু পার্ট 1 এক্সামে ফিগার আসে। হ্যাঁ, ফিগার আসে, পেডিগ্রি আসে, তো ফিগারের মধ্যে 2-3টা ফিগার তো পাবেন, তার মধ্যে ক্লুসেল একটা ফিগার। হ্যাঁ, ছবির পাশে স্টার দিয়ে রাখেন, পরীক্ষাতে আসে। এখন আসে আমার ট্রাইকোমিনাস ভ্যাজিনালিসে। ট্রাইকোমিনাস ভ্যাজিনালিসে কি থাকবে? এটা হচ্ছে হাইলি মোটাইল ফ্লাজেলেটেড প্রোটোজোয়া, হাইলি মোটাইল ফ্লাজেলেটেড প্রোটোজোয়া প্যারাসাইট, যেটা কি করবে আমার ট্রাইকোমিনাস ভ্যাজিনালিস প্লাস ব্যাকটেরিয়াল ভ্যাজিনোসিস দুটাতেই হচ্ছে আমার পিএইচ 4.5 এর বেশি থাকবে। এবং ট্রাইকোমিনাসটা কি হয়, এটা হচ্ছে হাইলি মোটাইল, মানে হাইলি মোটাইল ফ্লাজেলেটেড প্রোটোজোয়া, মানে এটা খালি দৌড়াইতে থাকবে। ঠিক আছে, এবং এটা ফিচারসে কি পাবো আমরা? আমাদের তো কি থাকে, এটা এটা হচ্ছে ভ্যাজিনাল ডিসচার্জ থাকবে নাম্বার 1। নাম্বার 2 কি? ইয়েলোশ গ্রেইশ, অথবা হচ্ছে কি আপনার গ্রিনিশ কালার ডিসচার্জ পাবো, ইয়েলো গ্রিন অর ফ্রদি। ঠিক আছে, ইয়েলো গ্রিন অর ফ্রদি কালার ডিসচার্জ পাবো। ভালভো ভ্যাজিনাইটিসও থাকবে, সাথে কি থাকবে? অনেক বেশি ইচিং এর কারণে সার্ভিক্সটা হচ্ছে রেড হয়ে যাবে, সেটাকে আমরা বলতেছি স্ট্রবেরি সার্ভিক্স। পিএইচ হচ্ছে 4.5 এর বেশি থাকবে। এখন যদি ফিমেলদের, তো এটা থাকবে। মেলদের ক্ষেত্রে কি হয়? মেলদের ক্ষেত্রে হচ্ছে ইউরেথ্রাইটিস হয়। ঠিক আছে, ইউরেথ্রাইটিস হবে। এখন ইনভেস্টিগেশনস আমরা কি পাবো? আমরা ওই যে ভ্যাজিনাল স্মিয়ার নিয়ে যদি টেস্ট করি আন্ডার মাইক্রোস্কোপ, কি পাবো? ওই যে আপনার ট্রাইকোনাস ভ্যাজিনালিসটা পাবো। ট্রাইকোমিনাস ভ্যাজিনালিস আপনি আন্ডার মাইক্রোস্কোপে দেখতেই পারবেন যে এখানে হচ্ছে ট্রপোজয়েড গুলা দৌড়াদৌড়ি করতেছে, অর্থাৎ এই যে ট্রাইকোমিনাস গুলা দৌড়াদৌড়ি করতেছে। ঠিক আছে, একদম ফ্লাজেলেটেড ট্রপোজয়েড গুলো আপনি দেখতেই পারবেন। ম্যানেজমেন্ট কি দিব? এটা হচ্ছে মেট্রোনিডাজল আমরা দিতে পারি 2 গ্রাম, এটা হচ্ছে কি 1 or 2 গ্রাম মেট্রোনিডাজল আমরা দিয়ে দিতে পারি। ঠিক আছে, এই যে দেখেন ছবি, এই যে দেখেন, এই যে এটা দৌড়াইতেছে, এই যে এই যে এই ছবিগুলো আমি আপনাদেরকে অ্যাড করে দিচ্ছি এখানে। এই যে দেখছেন আন্ডার মাইক্রোস্কোপ পুরা দেখেন, এই যে এই যে লেজ আছে এটা। ঠিক আছে, মোটাই ফ্লাজেলেটেড। হ্যাঁ, এই যে একটা ফ্লাজেলা, এই যে একটা ফ্লাজেলা দেখা যাচ্ছে, এই যে একটা ফ্লাজেলা দেখা যাচ্ছে, এই যে একটা ফ্লাজেলা দেখা যাচ্ছে। ওকে, বুঝা গেছে? তাহলে ফ্লাজেলেটেড ট্রপোজয়েড আমরা পাবো। ওকে, আরেকটা কি পাবো? এই 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 দুটাই হচ্ছে গিয়ে মেইন আমাদের। আরেকটা আমরা কি পড়ছিলাম? ক্যান্ডিডা। ক্যান্ডিডাতে আমরা কি পাবো? ক্যান্ডিডা হচ্ছে কি, আমি ছবিটা দেখাই দিব না আপনাদেরকে লাস্টে, আমার কাছে ছবি আছে এখানে, মনে হয় ছিল ছবিটা। এটা হচ্ছে ক্যান্ডিডার ফিচার।
কি তো দেখা যায় ছবি, দেখেন তো একটু। জি আপু দেখা যাচ্ছে হাই। ওকে, এই যে এটা হচ্ছে আন্ডার মাইক্রোস্কোপে যদি আমরা হচ্ছে ব্যাকটেরিয়াল ক্যান্ডিডাইসিস যদি থাকে স্মেয়ার নিলে যে এরকম ব্রাঞ্চিং পাবো, ব্রাঞ্চিং অর ফিলামেন্ট এরকম হচ্ছে দেখতে পারবো। ঠিক আছে, তাহলে এই তিনটা হচ্ছে কি খুব কমন, এই তিনটা থেকে একটা ছবি আসে যে হোয়াট ইজ দ্য ডায়াগনোসিস, ব্যাকটেরিয়াল ভ্যাজাইনোসিস, ব্যাকটেরিয়াল ক্যান্ডিডাইসিস, ব্যাকটেরিয়াল আপনার হচ্ছে ট্রাইকোমোনিয়াসিস। হ্যাঁ, এরকম করে একটা আসবে। এই ফিচার গুলো, এই ছবিগুলো একটু রাখবেন। আমি আপনাদের হচ্ছে ছবি যাদের মাইক্রোবায়োলজি ক্লাস হচ্ছে সবাইকে কিন্তু দিয়ে দিয়েছি ছবি। ঠিক আছে, এই ছবিগুলো সবার কাছে আছে, তারপর যাদের কাছে নাই আমি হচ্ছে গাছকে আবার দিয়ে দিব। ঠিক আছে, ওকে। নেক্সট ওয়ান হচ্ছে এইচআইভি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ইনফিনিটি স্টার, এগুলো আমরা সব পড়ছি মাইক্রোবায়োলজিতে, সব পড়ে না মাইক্রোবায়োলজি। এইচআইভি ইন প্রেগনেন্সি আমরা পড়ছি, কিন্তু যে কখন আমরা সিজার করব, কখন হচ্ছে ভিডি করব, আমরা পড়ছি এটা। তাহলে এইচআইভি ইন প্রেগনেন্সি আমাদের দেশের জন্য অত কমন না হইলেও দিস ইজ ইউরোপিয়ান কান্ট্রিতে এইচআইভি ইন প্রেগনেন্সিটা হচ্ছে কমন। ঠিক আছে, তাহলে দেখেন এখানে হচ্ছে ইনক্রিজ ইনসিডেন্স অফ এইচআইভি ইনফেকশন এবং দ্য হেটেরোসেক্সুয়াল পপুলেশন, হেটেরোসেক্সুয়াল পপুলেশনদের মধ্যে বেশি দেয়ার আর ইনক্রিজ নাম্বার অফ এইচআইভি পজিটিভ ওমেন গিভিং বার্থ ইন ইউকে, অনেক অনেক এইচআইভি পজিটিভ ওমেনরা হচ্ছে গিয়ে আপনার ইউকেতে বার্থ হইতেছে ওদের। এবং লন্ডনে হচ্ছে গিয়ে ইনসিডেন্স অনেক হাই, লন্ডন ইনসিডেন্সটা একটু দেখবেন, এটা আলাদা করে ইনসিডেন্স আসে। লন্ডনে হচ্ছে 0.4%, লন্ডনে হচ্ছে 0.4%। ঠিক আছে, ওকে। তাহলে এইম অফ ট্রিটিং এইচআইভি পজিটিভ ওম্যান ডিউরিং প্রেগন্যান্সি ইজ টু মিনিমাইজ দ্য হার্ম অফ বোথ মাদার এন্ড ফিটাস। কারণ হচ্ছে এইচআইভিটা হচ্ছে একটা এসটিডি ডিসঅর্ডার, এবং এটা কি করে, এটা হচ্ছে কি খুবই ভার্টিক্যাল ট্রান্সমিশন হয়। সো ভার্টিক্যাল ট্রান্সমিশনের জন্য আমাদের হইতেছে কি এটা কি করতে হবে, রিডিউস করার জন্য। তহিদ আপু বলেন। আপু মানে লেকচার দেখা যাচ্ছে না। পিকচারটা আছে, ওই মোনেলিয়াসিসের পিকচারটা উপরে আছে, লেখা দেখা যাচ্ছে না। ঠিক আছে, ঠিক আছে, জি জি আচ্ছা, জি ওকে আপু। ওকে, ঠিক আছে, কথা শোনা যাচ্ছে ঠিকঠাক? জি আপু। আচ্ছা, তাহলে হচ্ছে গিয়ে আমাদের এম কি থাকবে, একটা আপনার হচ্ছে গিয়ে কই চলে গেল সবাই। আচ্ছা, আমাদের হচ্ছে এইম কি থাকবে এইচআইভি মাদারের ক্ষেত্রে, এইচআইভি মাদারের ক্ষেত্রে হচ্ছে গিয়ে আমাদের এইম থাকবে হচ্ছে যাতে মা থেকে বাচ্চার ভার্টিক্যাল ট্রান্সমিশন না হয়, এবং হলেও সেটা যাতে মিনিমাম হয়। এটাই হচ্ছে আমাদের এইম অফ এইচআইভির ট্রিটমেন্ট। ঠিক আছে, এখন আমাদের হইতেছে কি 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 আমাদের এটার মধ্যে আমরা কি কি দেখবো, সেটা হচ্ছে ফ্যাক্টরস উইচ রিডিউস দ্য ভার্টিক্যাল ট্রান্সমিশন। হ্যাঁ, তাহলে ফ্যাক্টর উইচ রিডিউস দ্য ভার্টিক্যাল ট্রান্সমিশন, কতটুক ভার্টিক্যাল ট্রান্সমিশন কমে, কারণ মা থেকে তো বাচ্চার হবে, হওয়ার চান্স আছে এইচআইভি পজিটিভ মাদারের এইচআইভি বাচ্চা অবশ্যই হবে, কিন্তু সেই ইনসিডেন্স গুলো আমরা কিভাবে রিডিউস করব। একটা হচ্ছে ম্যাটারনাল অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপি, পেশেন্টের হচ্ছে কি মা মানে পেশেন্টকে হচ্ছে আমরা অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপি দিতে হবে, সেটা আমরা কিভাবে দিতে পারি, একটা হচ্ছে এআরটি আর অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপি, অথবা হচ্ছে এইচএআরটি থেকে হাই অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপি দিতে পারি। ঠিক আছে, মানে এআরটি তে হচ্ছে কি শুধু আমরা জিরুভিরিন দিয়ে করি, আর এইচএআরটির মধ্যে আমরা হচ্ছে কি জিরুভিরিনের সাথে আরো দুটা তিনটা অ্যাড করে দিই, সেটা হচ্ছে হাইলি অ্যাক্টিভ অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপি। ঠিক আছে, মোড অফ ডেলিভারি যদি আমরা সিজারিয়ান সেকশন করি সেই ক্ষেত্রে হচ্ছে ট্রান্সমিশনটা কম হবে। নিওনাটাল অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপি, যেই সব মায়ের হচ্ছে গিয়ে এইচআইভি পজিটিভ আছে এবং যারা হচ্ছে গিয়ে আপনার CD4 হেল্পার টি সেল কাউন্ট হচ্ছে গিয়ে অনেক কম ছিল, ভাইরাল লোড বেশি ছিল, ওইসব মায়ের বাচ্চাগুলা কিন্তু হচ্ছে হাই রিস্ক বাচ্চা। হাই রিস্ক বাচ্চাগুলাকে আমার কি করতে হবে, নিওনাটাল অ্যান্টি রেট্রোভাইরাল থেরাপি দিতে হবে, এটাও আমরা হচ্ছে জিরোভিডিন দিয়ে করি। ঠিক আছে, জিরোভিডিন দিয়ে আমরা হচ্ছে 6 সপ্তাহ পর্যন্ত বাচ্চাকে ট্রিটমেন্ট করি। আরেকটা কি, একটা হচ্ছে ইনফ্যান্ট ফিডিংটাকে কি করবো আমরা, পেশেন্টকে আমরা ডিসকারেজ করবো ব্রেস্ট ফিডিং করাইতে, পেশেন্টকে আমরা এনকারেজ করবো কি বটল ফিডিং করাইতে, অর্থাৎ ফর্মুলা ফিডিং করাবো। ঠিক আছে, বুঝা গেছে? তাহলে চারটা জিনিস, একটা হচ্ছে কি মাকে অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপি দিতে হবে, আমরা এআরটি অথবা এইচআরটি দিব। ভাইরাল লোডটা আমাদেরকে মিনিমাইজ করে রাখতে হবে, বিলো 50 রাখতে হবে। মোড অফ ডেলিভারি হবে আমার এখানে, মানে প্রেফারেবল মোড অফ ডেলিভারি হচ্ছে সিজারিয়ান সেকশন। ফোর্থ হচ্ছে নিওনাটাল অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপি দেবো যাদের মারা হচ্ছে হাইলি আপনার ছিল, মানে ভাইরাল লোড যাদের বেশি ছিল। আরটা হচ্ছে ইনফ্যান্ট ফিডিংটা আমি বটল ফিডিং করতে বলবো। এখন স্ক্রিনিং আমরা কি করতে পারি, স্ক্রিনিংটার মধ্যে হচ্ছে কি আমার এই যে দে টেকিং অল প্রেগনেন্ট ওমেন শুড অফার অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপি ওয়েদার দে ওয়্যার টেকিং ইট প্রিভিয়াসলি, যারা আমাদের হচ্ছে গিয়ে আগে থেকে এইচআইভি পজিটিভ মা,
আগে থেকে এইচআইভি পজিটিভ মা, প্রেগনেন্ট হওয়ার আগে থেকে ও এইচআইভি পজিটিভ এবং সে হচ্ছে এআরটি তে ছিল, ওদেরকে আমাদের বলতে হবে থ্রু আউট প্রেগনেন্সি ও এআরটি থেরাপিটা কন্টিনিউ করতে। যারা হইতেছে কি কারেন্টলি নিচ্ছে, ঠিক আছে, যারা হচ্ছে গিয়ে কারেন্টলি নিচ্ছে না অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপি, তাদেরকে কি করতে হবে, 28 সপ্তাহ থেকে 32 সপ্তাহের মধ্যে অবশ্যই হচ্ছে গিয়ে শুরু করতে হবে এবং এটা অ্যান্টিপার্টাম পর্যন্ত আমার কন্টিনিউ করতে হবে। যারা নিচ্ছিল না, যারা আগে থেকে নিচ্ছিল তারা কন্টিনিউ করবে, আর যারা নেয় নাই কোনো সময়, তাদের হচ্ছে হঠাৎ করে এটা পজিটিভ আসে, তাদের হচ্ছে গিয়ে একদম 28 সপ্তাহ থেকে শুরু করে কন্টিনিউ করতে থাকবে। আর যারা হইতেছে গিয়ে আসছে কিন্তু কখনো জানেই না যে আমার এইচআইভি পজিটিভ ছিল, বা কোনো তার হইতেছে গিয়ে কোনো ডকুমেন্টেশন নাই, কোনো লোড টোড কিরকম আছে সে জানে না, সেক্ষেত্রে তাদের কি করতে হবে, ইন্ট্রাভেনাস জিরোভিরিন থেরাপি আমরা শুরু করে দিব। ঠিক আছে, এখন মুড অফ থেরাপি ডেলিভারি কি করতে হবে মনে আছে? মুড অফ ডেলিভারি আমি আপনাদেরকে একদম সোজা একটা জিনিস বুঝাইছিলাম যে মুড অফ ডেলিভারি হচ্ছে 50-এর নিচে থাকলে আমি ভিডি করব, ভাইরাল লোড যদি 50-এর নিচে থাকে তাহলে ভিডি করব, হ্যাঁ 300-র উপরে যদি CD4 হেল্পার টি সেল কাউন্ট থাকে তাহলে হচ্ছে ভিডি করব। কিন্তু যদি আপনার ভাইরাল লোড 50-এর উপরে উঠে যায়, আর কোনো কথা নাই, আমি সিজার করে ফেলবো। ঠিক আছে, এটা হচ্ছে সব থেকে মনে রাখা ইজি উপায় যে 50-এর নিচে 50-এর নিচে, হ্যাঁ ভাইরাল লোড হচ্ছে গিয়ে লেস দ্যান 50, আমি কি করব, ভিডি করব। যদি হইতেছে গিয়ে আপনার টার্মে আসে, টার্মে মানে কি, সে যদি 36 এর পরে আসে বা 37 এর পরে আসে, অথবা সে যদি হচ্ছে গিয়ে আপনার প্রিম্যাচিউর লেবার পেন নিয়ে আসে বা প্রম নিয়ে আসে কিন্তু ভাইরাল লোড হচ্ছে 50-এর কম, সেক্ষেত্রে আমি নর্মাল ডেলিভারি করব। অথবা সে যদি হচ্ছে ভাইরাল লোড কমে নিয়ে আসে, ঠিক আছে, সেক্ষেত্রে আমি হচ্ছে মানে আমি হচ্ছে গিয়ে এটা প্ল্যান করতে পারি, প্ল্যান অফ ভিডি। কিন্তু যদি এটা ভাইরাল লোড যদি 50-এর উপরে উঠে যায় তাহলে আমার সিজারিয়ান সেকশন করতে হবে, বাস আর কোনো কথা নেই, এটা দিয়ে মনে রাখবেন। ঠিক আছে, ঠিক আছে। আর যদি হইতেছে গিয়ে জিডোভিরিন ইউজুয়ালি অ্যাডমিনিস্টার করব ওরালি নিওনাটকে, যদি ম্যাটারনাল ভাইরাল লোড আপনার হচ্ছে 50-এর উপরে থাকে, এবং আদারওয়াইজ আমরা ট্রিপল এআরটি দিব। থেরাপি শুড বি কন্টিনিউ 4 to 6 উইক। বললাম না একটু আগে যে 6 সপ্তাহ পর্যন্ত আমরা ট্রিটমেন্টটা কন্টিনিউ করতে পারি। তাহলে 50-এর নিচে ভিডি, 50-এর উপরে সিজারিয়ান সেকশন। আর যদি 50-এর নিচে থাকে তাহলে হচ্ছে কি শুধু জিডোভিরিন দিব বাচ্চাকে, আর যদি তার থেকে বেশি থাকে, হাই রিস্ক মাত্রা থাকে, সেক্ষেত্রে আমরা হচ্ছে ট্রিপল এআরটি। ট্রিপল এআরটি মানে কি, ওই যে জিডোভিরিনের সাথে আমরা আরো 2টা অ্যাড করে দিব, নিউরো অ্যামাইনেজ ইনহিবিটর দিতে পারি, তারপরে সাথে হচ্ছে কি আপনার ল্যামিভিউটিন দিতে পারি, এরকম করে 2টা-3টা মিক্স আপ করে তারপর হচ্ছে কি তাকে দিতে হবে। ঠিক আছে, ইনফ্যান্ট ফিডিং অবশ্যই অবশ্যই বটল ফিডিং হবে, ব্রেস্ট ফিডিং করাবো না। যদি তারপরে কেউ জোরাজুরি করে, না ব্রেস্ট ফিডিং নিষেধ, এইচআইভি তে নিষেধ, ডিসকারেজ। না আপু, আরসিওজির গাইডলাইন একদম নিষেধ, একদমই নিষেধ, স্ট্রিক্ট না, মানে আপনি ব্রেস্ট ফিডিং করাবেন না। এখন যদি কোনো মা জোর করে বলে, সে যদি বাসায় যায় সে খাওয়ায়, আপনি তো দেখতে পারবেন না। এখন কোনো মা যদি জোর করে যে না আমি খাওয়াবোই খাওয়াবো, বা সে যদি খাওয়ায়, তাহলে প্রত্যেক মাসে মাসে বাচ্চাকে আবার এইচআইভি স্ক্রিনিং করতে হবে। এটা যেটা মানে লো রিসোর্স কান্ট্রিতে যাদের হচ্ছে ওই যে আর্টিফিশিয়াল মিল্ক কেনার হয়তো তাদের ওদেরকে ব্রেস্ট মিল্ক হয়তো অ্যালাউ করা যাবে হয়তো আপু, কিন্তু ওই যে আরসিওজির গাইডলাইন একদম লিখে দিছে যে নো ব্রেস্ট ফিডিং, কিন্তু কেউ যদি খাওয়ায়, যদি বলে যে না সে দিতে চায়, তাহলে সেই ক্ষেত্রে আবার তার বাচ্চাকে আবার স্ক্রিনিং করতে হবে, প্রত্যেক মাসে মাসে স্ক্রিনিং করতে হবে। এই আচ্ছা, এই দেখেন, ইন অল ইউকে অল ওম্যান শুড বি অ্যাডভাইসড নট টু ব্রেস্টফিড। ইনফ্যান্ট ফিডিং হচ্ছে নট টু ব্রেস্টফিড। ওকে, তাহলে 50-এর উপরে গেলে আমি হচ্ছে সিজার করব, প্ল্যান হইতে পারে সেটা, অথবা হইতেছে কি কনসিডার হইতে পারে, কিন্তু 50-এর নিচে থাকলে আমি হচ্ছে ভিডি করব। ওকে, এটা হচ্ছে ইজি মনে রাখা সব থেকে বেশি। ওখানে দেখবেন এরকম লেখা থাকবে 50 থেকে 399, 399 থেকে হচ্ছে 500, এরকম করে। হ্যাঁ হ্যাঁ, ভাইরাল লোড একদম নিচে, 50-এর নিচে মানে ভিডি, আর 50-এর উপরে মানে সিএস, সেটা যত যাই হোক। ঠিক আছে, এই দেখেন একটা কোশ্চেন আসে, দেখি পারেন কিনা, এটা ভ্যাজিনাল ডিসচার্জের। A 31 years old woman present, she has noted an offensive fishy vaginal discharge. She described a gray watery discharge. What is the most likely diagnosis? ব্যাকটেরিয়াল ভ্যাজাইনোসিস। Very good. এটা বলেন তো, 36 years old woman present with, she has noticed card like white vaginal discharge. মোনেলিয়াসিস, ভ্যাজাইনাল মোনেলিয়াসিস। এটা বলেন তো, which one of the following features is least consistent? Least consistent মানে কি, যে কম ইয়ে থাকবে। Least consistent with trichomonas: strawberry cervix, vulvovaginitis, urethritis in male, vaginal pH less than 4.5, একটা কি ছিল, frothy green discharge।
কি হবে এটা? আপু ভ্যাজাইনাল Yes. পিএইচ তো ভুল অ্যান্সার, ওটা মোর দেন হবে। মোর দেন হবে, ভেরি গুড। এইভাবে হচ্ছে গিয়ে এক্সক্লুড করে করে করবেন, ঠিক আছে, পারবেন এটা। সিওসিপি কতবার বলবো আর। সিওসিপি আমরা গত ক্লাসে পড়ছি, এটা আপনারা বলবেন, একটা না বলে যে আপু। তাহলে সিওসিপি হচ্ছে কি আমরা পড়ছি গত ক্লাসে, এখান থেকে তেমন কিছু পড়ার নাই, এটাও ইনফিনিটি স্টার দিয়ে পড়বেন, কারণ এটা থেকেও আপনার হচ্ছে কোশ্চেন থাকে, কম্বাইন থেকে আপনার কোশ্চেন থাকবে, এবং কম্বাইন থেকে আপনি মাইক্রোবায়োলজিতে সরি ফার্মাতে তো কোশ্চেন পাবেন, এখান থেকেও পাবেন, মানে একই সাথে পাবেন সেকেন্ড পার্টে। 200 কোশ্চেন আপু, পেপার 1-এ হচ্ছে, পেপার এতে হচ্ছে 100 কোশ্চেন, পেপার বি তে হচ্ছে 100 কোশ্চেন পার্ট 1-এ। পেপারে 3 ঘন্টা পরীক্ষা হবে, পেপার বি 3 ঘন্টা পরীক্ষা হবে। দিয়েছিলাম না একটা চার্ট, ডায়াগ্রাম করে দিছিলাম আপু। আচ্ছা আমি ওটা পাঠাই দিব না পরে। পেপার 1-এ হচ্ছে যে অ্যানাটমি, তারপর ফিজিওলজি, এমব্রায়োলজি, জেনেটিক্স, এগুলা এন্ডোক্রাইনোলজি, এগুলো হচ্ছে পেপার এ। বায়োস্ট্যাটিস্টিক্স এগুলো পেপারে। পেপার বি তে হচ্ছে যে মাইক্রোফার্মা, প্যাথো, ইমিউনোলজি, বায়োফিজিক্স, আর হচ্ছে গিয়ে যে এগুলা ফিটোমেটানল। আচ্ছা, কম্বাইন ওসিপির পিলের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এটা আপনি বলেছি, এটা হচ্ছে হাইলি এফেক্টিভ, এটা ফেলোর রেট হচ্ছে লেস দেন 1% পার 100 ওমেন ইয়ার্স। এটা হচ্ছে কি ছিল, পার 100 ওমেন্সে 1 ইয়ারের মধ্যে আমরা দেখি যেটা, সেটা কি ছিল 0.1, সেটা কি বলছিলাম আমরা, পার্ল ইন্ডেক্স পড়ছিলাম আমরা, তাই না, গত সপ্তাহে। তাহলে পার্ল ইন্ডেক্স হচ্ছে এখানে লেস দেন 1% বা 0.1%। এটা হচ্ছে সেক্সের সাথে কোনো ইন্টারফেয়ার করে না, কন্ট্রাসেপটিভ ইফেক্ট রিভার্সেবল, যেটা হচ্ছে যখনই আমি বন্ধ করব তারপর পরই আমার হচ্ছে গিয়ে স্টপ করার পর পরই হচ্ছে কন্ট্রাসেপশন মানে কনসিভ করতে পারবো। কিন্তু সেক্ষেত্রে দেখা যায় যদি কেউ ইনজেক্টেবল নেয়, সেটা হচ্ছে তাকে বলে দিতে হয় যে আপনার 1 থেকে 1.5 বছর লাগবে সময় কনসিভ করতে। তারপর যদি কেউ আপনার হচ্ছে এলএনজি নেয়, সেক্ষেত্রে তাকে বলতে হয় যে একটু সময় লাগবে, ঠিক আছে। কিন্তু এটা হচ্ছে গিয়ে একদম রিভার্সেবল আপন স্টপিং, ইউজুয়ালি মেক্স পিরিয়ড রেগুলার, লাইটার এন্ড লেস পেইনফুল। এটা কিন্তু আমরা কিসে দেই, এটা আমরা হচ্ছে কি ওই যে ডিসমেনোরিয়া তো বললাম না যে প্রাইমারি ডিসমেনোরিয়াতে আমরা সিওসিপি দেই, এবং এটা কি করে পিরিয়ডটাকে রেগুলার করে। যাদের ইরেগুলার পিরিয়ড আছে তাদেরকেও কিন্তু আমরা ওসিপি দেই 3 থেকে 4 মাসের জন্য, তাই না। তাহলে হচ্ছে কি পিরিয়ড রেগুলার করবে, লাইটার করবে, লেস পেইনফুল করবে, ওভারিয়ান রিস্ক 3টা ক্যান্সার কমায়, বাকিগুলা বাড়ায়। বাকিগুলা কি, ব্রেস্ট ক্যান্সার, ভেরি গুড। তাহলে ব্রেস্ট ক্যান্সার বাড়ায়, আর কমায় কি, এন্ডোমেট্রিয়াম, ওভারি, আর হচ্ছে গিয়ে কোলোরেক্টাল ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার হচ্ছে গিয়ে বাড়ায় বলে, আবার সার্ভিক্সে বসে, এটা আবার একটু মানে কন্ট্রোভার্সি আছে সার্ভাইকাল ক্যান্সারে। বাড়ায় কি, বাড়ায় হচ্ছে কি আপনার ব্রেস্ট ক্যান্সার, এবং এটা কি করে, প্রোটেক্ট করবে এগেইনস্ট পিআইডি মানে পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ থেকে, এটা প্রোটেক্ট করবে। মেরিডুস ওভারিয়ান সিস্ট, যাদের হচ্ছে কি সিস্ট আছে, সিস্টটাও হচ্ছে, কারণ সিস্টটা কি হয় যে পিরিয়ডের সাথে সাথে তো এটা হচ্ছে কমায়। পিরিয়ডটা হচ্ছে কি 3 যদি রেগুলার সাইকেল হয়ে যায়, সেক্ষেত্রে আবার সিস্টটাও কমে যাবে। তো ওভারিয়ান সিস্ট কমে, বিনাইন ব্রেস্ট ডিজিজ কমে, এবং একনে ভালগারিসের ক্ষেত্রে আমরা হচ্ছে এটা দিয়ে ট্রিটমেন্ট করি, ঠিক আছে। ডিসঅ্যাডভান্টেজটা কি, এটা হচ্ছে খুবই কমন যে পেশেন্ট নিতে ভুলে যায়, প্রতিদিন একটা করে ওষুধ খাইতে তার মনে থাকে না, ঠিক আছে। পিপল মে ফরগেট টু টেক। একটা হচ্ছে নো প্রোটেকশন এগেইনস্ট সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন, যারা হইতেছে কি আপনার এসটিডি কারা প্রিভেন্ট করে, কন্ডম প্রিভেন্ট করবে, ডায়াফ্রাম প্রিভেন্ট করবে, কিন্তু সিওসিপি হচ্ছে গিয়ে কোনো সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশনের প্রতি প্রিভেনশন দিবে না সে। ভেনাস থ্রম্বোএম্বোলিটিক ডিজিজটা বাড়া দিবে, ভিটি বাড়া দিবে, ব্রেস্ট ক্যান্সার, সার্ভাইকাল ক্যান্সার, স্ট্রোক, ইসকেমিক হার্ট ডিজিজ, এগুলো হচ্ছে বাড়বে। এর মাইগ্রেন থাকলেও হচ্ছে মাইগ্রেন বেড়ে যাবে। সো সেই সব ক্ষেত্রে ওই যে আমরা বললাম না ইউমেক ক্যাটাগরি 4, 4টা মানে ওখানে অনেকগুলা ক্যাটাগরি ছিল, ইউমেক ক্যাটাগরি 4 মানে যেখানে আমি সিওসিপি দিব না, অনেকগুলা ছিল, এটা আমরা গত ক্লাসে পড়েছি, ওইগুলাতেই এটা হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ। এখন এটা হচ্ছে কি কিভাবে আমাদের অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে কি করতে হবে, এই যে এটা আমরা গত ক্লাসে পড়ছি। যদি অ্যান্টিবায়োটিক ইন্টারফেয়ার করে, অনেকে বলে যে এটা হচ্ছে কি আপনার যে যদি কেউ অ্যান্টিবায়োটিক নেয়, ওই যে রিফাফনে প্রেমের গল্প করে, যারা হচ্ছে এনজাইম ইনডিউসার যারা খায়, সেই এনজাইম ইনডিউসার কি করে, ওরা অন্য সব ওষুধের এফেক্টিভনেসটাকে কমায় দেয়। তো ওরা যারা হইতেছে কি এই যে কম্বাইন্ড কন্ট্রাসেপটিভ খায়, এবং তার সাথে আবার ধরেন অ্যান্টিবায়োটিকও খাচ্ছে, সেই ক্ষেত্রে আমরা কি বলবো যে যেহেতু এফেক্টিভনেসটা কমে যায়, সেক্ষেত্রে কি হয়, প্রিকশনটা হচ্ছে কমে যেতে পারে। তো সেক্ষেত্রে আমাদের এক্সট্রা প্রিকশন হিসেবে 7 দিন আপনার হচ্ছে গিয়ে অ্যান্টিবায়োটিক শেষ হওয়ার পরেও 7 দিন হচ্ছে কন্ডোম ব্যবহার করতে হবে বা এক্সট্রা প্রিকশন নিতে হবে, ঠিক আছে। আর এরকম কিছু নাই এখানে। আর যদি আমরা কম্বাইন্ড ওরাল কন্ট্রাসেপটিভ পিল থেকে যদি আমরা হচ্ছে অন্য পিলে মানে কনভার্ট করতে চাই, সেটা আমি করতে পারবো, ঠিক আছে। মানে কোনো পিল ওমিট করতে হবে না, ওটা পিল ফ্রি ইন্টারভেলটা আমার ওমিট করতে হবে না, পিল ফ্রি ইন্টারভেলটা আমরা শেষ করেই তারপর আমরা হচ্ছে নতুন আরেকটা কন্ট্রাসেপটিভে যেতে পারবো। এখানে হচ্ছে যে ইউমেক ক্যাটাগরি 3-4 দিয়ে দিছে, 3 লাগবে না, 4টা পড়ে ফেলেন। 4টা হচ্ছে কি ওই যে 35 ইয়ার্সের যদি বেশি হয়, সে যদি 15টার বেশি করে সিগারেট খায়, তার ওয়েট যদি বেশি হয়, তার যদি মাইগ্রেনের সাথে যদি অরা থাকে,
তারপর হচ্ছে তার ভিটি আছে, মানে ফার্স্ট ডিগ্রি ফ্যামিলি মেম্বারদের হচ্ছে গিয়ে ভিটি আছে, অথবা তার নিজের ভিটির হিস্ট্রি আছে, অথবা তার সে হচ্ছে গিয়ে ব্রেস্ট ফিডিং করে, ব্রেস্ট ফিডিং এর পরে তো 6 সপ্তাহ নিচে আমি দিতে পারবো না, আনকন্ট্রোলড হাইপারটেনশন আছে, স্ট্রোকের হিস্ট্রি আছে, ব্রেস্ট ক্যান্সারের হিস্ট্রি আছে, তার মেজর কোনো সার্জারি হয়েছে যার কারণে সে অনেক দিন ইমোবাইল ছিল, এই সব ক্ষেত্রে আমি হচ্ছে সিওসিপি দিব না। ঠিক আছে, এরকম করে ক্যাটাগরি, ওই যে ইউমেক ক্যাটাগরি 3, ইউমেক ক্যাটাগরি 2 এরকম করে করে তারপর আমরা হচ্ছে এক্সক্লুড করে সিওসিপি দিতে হবে। যারা হচ্ছে ইউমেক ক্যাটাগরি 1, ইউমেক ক্যাটাগরি 2 তাদের ক্ষেত্রে আমি সিওসিপি দিতে পারবো। ইউমেক ক্যাটাগরি 3, 4 এর ক্ষেত্রে আমাদের প্রজেস্টেরন বেস কোনো কিছু বেছে নিতে হবে। ঠিক আছে, এগুলো সব ফার্মার পড়ে আসছি তো আমরা, এই জন্য আমাদের সমস্যা হচ্ছে না। মনে আছে পিল মিস হলে কি করব? কে বলবেন বলেন, এটা আমি বলবো না এখন, দেখি কে বলবে আমাকে। রেনুমা আপু বলেন। জি আপু। বলেন আমাকে, যদি একটার বেশি একটা পিল মিস হয় তাহলে কি করব? স্যার আপু পরের দিন হচ্ছে ওই পিলটা সহ নেক্সট পিলটা খাবো আর কি। আচ্ছা, কোনো ইয়ে লাগবে, কন্ট্রাসেপশন লাগবে? না আপু একটা কন্ট্রাসেপশন লাগবে না। লাগবে না। আচ্ছা, যদি 2টার বেশি হয়ে যায় তখন আমরা কি করব? আমাকে আপনি বলবেন হচ্ছে যদি প্রথম 7 দিনের মধ্যে যদি তার মানে সে যদি উপসি হয়ে যায় এবং সে যদি হচ্ছে পিল খেতে ভুলে যায় তাহলে আমরা কি করব প্রথম 7 দিন? আপু তাহলে ওই যে ওই পিলটার ডোজ সহ আপু এটা পার ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ নিবে। ইমার্জেন্সি জি কন্ট্রাসেপটিভ, জি ভেরি গুড। আচ্ছা, জি তাসলিমা আপু আপু। বলেন তো, মাঝখানে যদি হয় 8 to 14 ডেজ যদি হচ্ছে গিয়ে সে পিল মিস করে 2টার বেশি তাহলে কি করব? তাসলিমা আপু, আপু ইমার্জেন্সি কন্ট্রাসেপশন। সেকেন্ড উইকে যদি করে তাহলে কি করব? পিলটা আবার কন্টিনিউ করবে দুইটা একসাথে। হ্যাঁ, 2টা না, 2টার বেশি যদি পিল সেকেন্ড উইকে মিস হয় তাহলে কি করব আমরা? 7 দিন 7 days টানা extra 7 দিন condom। কন্ট্রাসেপটিভ ইউজ করতে হবে, কন্ডম ইউজ করতে হবে। আচ্ছা, ভেরি গুড। তাসলিমা আপু পড়া হয়নি। আচ্ছা বলেন, যদি 15 থেকে 21 দিনের মধ্যে হয়, সাবরিনা আপুই বলেন, যদি 15 থেকে 21 দিনের মধ্যে হয় অর্থাৎ থার্ড উইকে যদি হয় সেক্ষেত্রে আমরা কি করব? আপু 7 দিন কন্ডম ইউজ করবে আর হচ্ছে পিল ফ্রি পিরিয়ডটা অ্যাভয়েড করবে। ভেরি গুড। তাহলে আয়রন। যদি একটা পিল মিস হয় তাহলে আমরা কিছুই করবো না, পরের দিন 2টা খেয়ে নিব। যদি 2টার বেশি পিল মিস হয়, হ্যাঁ, সেটা যদি প্রথম উইকে হয় অর্থাৎ প্রথম 7 দিনের মধ্যে হয় সেক্ষেত্রে আমরা ইমার্জেন্সি নিতে হবে, কারণ ওটা তো তখনও কাজ করে সারতে পারে না, ইনহিবিশন করতে পারে নাই। ঠিক আছে, ইনহিবিশন অফ ওভুলেশন করতে পারে না তখনও। এই জন্য আমাদের কি করতে হবে? ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ দিয়ে ওই যে ওভুলেশনটা যাতে না হয় এটা ইনহিবিট করতে হবে। আর যদি 8 থেকে 14 দিনের মধ্যে হয় সেক্ষেত্রে আমরা কি করতে হবে? এক্সট্রা প্রিকশন নিতে হবে। ঠিক আছে, হ্যাঁ, কারণ ওই যে ওই আগের 7 দিনের মধ্যে সে কি করছে, ওভুলেশনটাকে তো ইনহিবিট করে ফেলতেছে, টানা 7 দিন ধরে সে ওভুলেশন ইনহিবিট করতেছে। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমরা হচ্ছে ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ নিব না, কিন্তু আমরা নিব কি, কন্ডম ইউজ করব ফর সেফটি পারপাস। থার্ড উইকে যদি হয় সেক্ষেত্রে আমাদের হচ্ছে পিল ফ্রি যে ইন্টারভেলটা ছিল অর্থাৎ 21তম দিন থেকে 28তম দিনে যে আয়রন ট্যাবলেট ছিল ওইটা ওমিট করব, ওমিট করে আবার 21 দিনের পর থেকে নতুন একটা প্যাকেট শুরু করে দিব। ঠিক আছে, এটা কিন্তু পরীক্ষাতে খুবই মানে পেড কোশ্চেন, এটা যে কি আসে এবং এটা খুব মানে কমনলি কোশ্চেন হয়, এটা ইনফিনিটি স্টার, এটা আমি গত ক্লাসেও বলছি ইনফিনিটি স্টার, এই ক্লাসেও বলতেছি ইনফিনিটি স্টার। ঠিক আছে, আর প্রজেস্টেরনের ক্ষেত্রে কি হবে? 3 ঘন্টা আর 12 ঘন্টা, ভেরি গুড। সেরাজেট হচ্ছে 12 আওয়ার্স আর 3 ঘন্টা হচ্ছে বাকিগুলা যেগুলা। ঠিক আছে, তাহলে 3 ঘন্টা পার হয়ে গেলে আমার হচ্ছে ডাবলটা নিতে হবে আর 48 ঘন্টা পর্যন্ত এক্সট্রা প্রিকশন নিতে হবে। সেরা পপ প্রজেস্টেরন অনলি পিল আসি নাই এখন আপু। আর যদি হচ্ছে সেরাজেটটা খায় কেউ 12 ঘন্টা পার হয়ে গেলে ওই যে 48 ঘন্টা পর্যন্ত এক্সট্রা প্রিকশন নিতে হবে। ওকে, এটা আপনারা পারেন। আচ্ছা, এখন আসেন পোস্টপার্টাম কন্ট্রাসেপশন। পোস্টপার্টাম কন্ট্রাসেপশন মানে হইতেছে গিয়ে আপনার আফটার গিভিং বার্থ কি কি আমরা নিতে পারি সেটাই হচ্ছে পোস্টপার্টাম কন্ট্রাসেপশন। এখানে আমরা হচ্ছে ডে 21 থেকে প্রজেস্টেরন অনলি পিল নিতে পারি। আচ্ছা, পোস্টপার্টামলি আমরা হচ্ছে গিয়ে সিওসিপি কখন নিব আর ও পপ কখন নিব মনে আছে? সিওসিপি 6 সপ্তাহের পরে আপু। ভেরি গুড। আর পপ? পপ 3 সপ্তাহ পর থেকে নিতে পারবো, সপ্তাহ পর থেকে, হ্যাঁ। কিন্তু তার আগে আমরা নিব না। ঠিক আছে, ব্রেস্ট ফিডিং বাচ্চা হলেও নিব না।
তাহলে হচ্ছে কি পোস্টপার্টাম কন্ট্রাসেপশন হচ্ছে আফটার গিভিং বার্থ ওমেন রিকোয়ার কন্ট্রাসেপশন আফটার 21 ডেজ। আচ্ছা এখন হচ্ছে ব্রেস্ট ফিডিং নন ব্রেস্ট ফিডিং, এখানে হচ্ছে কি ওরকম কিছু নাই, আমরা হচ্ছে পপটা যে কোনো সময় আমরা স্টার্ট করতে পারবো। হ্যাঁ, পপটা হচ্ছে 3 উইকস এর পর থেকে আমরা যে কোনো সময় ইউজ করতে পারবো, কিন্তু যদি সিওসিপি হয় সেক্ষেত্রে কিন্তু 6 সপ্তাহ আগে আমরা করব না। যারা ব্রেস্ট ফিডিং ওমেন তাদেরকে তো করবোই না, আর তাদের হচ্ছে কি 6 সপ্তাহ আগে কখনোই করবো না। 21 ডেজ এর পরে আমরা হচ্ছে কি অ্যাডিশনাল কন্ট্রাসেপটিভ আমরা নিতে পারি ফর ফার্স্ট 2 ডেজ। মানে হচ্ছে যদি আমি 21 দিনের পরে যদি আমি শুরু করি পপটা, তাহলে সেই ক্ষেত্রে আমার ওই যে পপের যে ক্রাইটেরিয়া যে 2 দিন হচ্ছে গিয়ে কন্ট্রাসেপশন নিতে হবে এক্সট্রা প্রিকশন, সেটা হচ্ছে 2 দিন নিব আমরা, ফার্স্ট 2 ডেজ মানে 48 ঘন্টা। ঠিক আছে। আচ্ছা, স্মল অ্যামাউন্ট অফ ব্রেস্টে যদি ব্রেস্ট মিল্ক যদি খেয়ে ফেলে বাচ্চা তাহলে কোনো সমস্যা নাই। এখন কম্বাইন্ড ওরাল কন্ট্রাসেপটিভটা আমরা পড়ছি তো, এই যে যদি ব্রেস্ট ফিডিং হয় তাহলে 6 সপ্তাহ আগে আমরা শুরু করব না। হ্যাঁ, ব্রেস্ট ফিডিং হলে 6 সপ্তাহ থেকে 6 মাস পর্যন্ত এটা হচ্ছে রিলেটিভলি কন্ট্রা ইন্ডিকেটেড। ঠিক আছে, 6 সপ্তাহ পর থেকে 6 মাস পর্যন্ত আমরা হচ্ছে দিব না সিওসিপি। আর যদি ব্রেস্ট ফিডিং না খাওয়ায় তাহলে হচ্ছে গিয়ে সেক্ষেত্রে 6 সপ্তাহ পর থেকেই শুরু করতে পারবো। ব্রেস্ট ফিড করালে কিন্তু 6 সপ্তাহ থেকে 6 মাস পর্যন্ত রিলেটিভলি কন্ট্রা ইন্ডিকেটেড, মানে না করবো যে 6 মাস পর্যন্ত কিছু করতে হবে না। ঠিক আছে, এই কারণ কি এটা হচ্ছে সিওসিপিটা হচ্ছে ব্রেস্ট মিল্কটা রিডিউস করে দেয়। হ্যাঁ, এবং মেবি স্টার্টেড করতে পারে আমরা ডে 21 উইথ দিস প্রোভাইড ইমিডিয়েট কন্ট্রাসেপশন। এইগুলো আপনার ল্যাকটেশনাল অ্যামোনিয়া মেথডটা হচ্ছে 98% এফেক্টিভ প্রোভাইডিং দ্য ওমেন ইজ ফুলি ব্রেস্ট ফিডিং। যারা হইতেছে কি ল্যাকটেশনাল মেথডটা যারা হচ্ছে মেনটেন করতে চায় তাদের হচ্ছে একদম যদি এক্সক্লুসিভলি ব্রেস্ট ফিড করায়, আপনি হচ্ছে গিয়ে পেশেন্ট বলে আসে যে আমি হচ্ছে আজকে আমি সকালবেলা খাওয়াই বাচ্চাকে ব্রেস্ট ফিড করে, রাত্রে খাওয়াই, মাঝখানে আমি ফর্মুলা দেই, হবে না কিন্তু ল্যাকটেশনাল পিরিয়ডে মেনটেন হবে না। ল্যাকটেশনাল মেনটেন মানে হতেছে কি প্রত্যেক 1.5 থেকে 2 ঘন্টা পর পর বাচ্চাকে ব্রেস্ট মিল্ক খাওয়াতে হবে। এর বেশি যদি আপনি গ্যাপ নেন তাহলে আবার ল্যাকটেশনাল অ্যামোনিয়া মেথডটা আবার মেনটেন হবে না। ঠিক আছে, এই গেল এটা। তাহলে এখান থেকে হচ্ছে গিয়ে ওই যে সিওসিপি আমরা কখন কখন দিতে পারবো না। আর মিস পিল রুলসটা খুবই খুবই ইম্পর্টেন্ট, গত ক্লাসেও বলছি, এটাও বলতেছি যে মিস পিলটা একদম মনে রাখতে হবে। আর হচ্ছে গিয়ে সিওসিপির একটা স্ট্যান্ডার্ড ডোজ কত থাকে, ইস্ট্রোজেন প্রজেস্টেরনের কতটুকু দিব এটা, সিওসিপির স্ট্যান্ডার্ড 30 থেকে 35। ভেরি গুড। হাই ডোজ আমরা দেই না, হাই ডোজটা হচ্ছে কি ইউজুয়ালি হতেছে যদি সাপ্রেশন করতে চায় অনেক বেশি, যে যাদের সিস থাকে, যাদের হচ্ছে ইনহিবিশন করতে চায় একদম, তাদের ক্ষেত্রে হচ্ছে 50 দেয়। বাট নর্মাল স্ট্যান্ডার্ড ডোজ হচ্ছে 30 থেকে 35, এটাও কিন্তু পরীক্ষাতে আসে। ঠিক আছে, এরপরের টপিকসে চলে আসি। পরের টপিকসটা হচ্ছে অ্যান্টিপার্টাম হেমোরেজ। এটাও ইম্পর্টেন্ট, এখানে তেমন একটাই লাইন হচ্ছে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে প্লাসেন্টাল অ্যাব্রাপশন আর প্লাসেন্টাল প্রিভিয়ার মধ্যে আমরা পার্থক্য কিভাবে করব। ঠিক আছে, এটাই হচ্ছে ইম্পর্টেন্ট, এটাই দিবে, একটাই কোশ্চেন আসে এখান থেকে, এটাই দেয়। তো অ্যান্টিপার্টাম হেমোরেজ আমরা কখন বলি, 24 উইকস এর পর থেকে যদি ব্লিডিং হয় সেটাকে আমরা বলবো অ্যান্টিপার্টাম হেমোরেজ। ঠিক আছে, the antepartum hemorrhage is defined as bleeding from the genital tract after 24 weeks pregnancy prior to delivery of the fetus. বাচ্চা ডেলিভারি হওয়ার আগ পর্যন্ত 24 উইকস এর পর থেকে বাচ্চা ডেলিভারি হওয়ার আগ পর্যন্ত যদি ব্লিডিং হয় সেটাকে আমরা বলবো হচ্ছে অ্যান্টিপার্টাম হেমোরেজ। এবং এটা কি করে, এটা হচ্ছে আমার ডিফারেন্সিয়েট করতে হবে যে আইদার ইট ইজ প্লাসেন্টাল অ্যাব্রাপশন অর ইট ইজ প্লাসেন্টা প্রিভিয়া। কারণ নরমালি কি হয় 24 উইকস এর আগ পর্যন্ত একটু লো লাইং এ থাকে প্লাসেন্টা, তারপর কিন্তু জায়গা মতো চলে যায়। এখন তার মানে হচ্ছে কি যদি ব্লিডিং হতে থাকে 24 সপ্তাহ পর থেকে, তার মানে এটা ধরে নিতে হবে যে এটা প্লাসেন্টাল কোনো প্যাথোলজি আছে, আইদার এটা হচ্ছে প্লাসেন্টা প্রিভিয়া হয়ে আছে অথবা প্লাসেন্টা ছিঁড়ে ছিঁড়ে পিছন দিক থেকে আসতেছে। ঠিক আছে, এখন প্লাসেন্টাল অ্যাব্রাপশন আর প্লাসেন্টাল প্রিভিয়ার মধ্যে আমি ডিফারেন্সিয়েট কিভাবে করব, এটা হচ্ছে ইম্পর্টেন্ট এবং এখান থেকে পরীক্ষাতে কোশ্চেন আসে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, একটু লিখে রাখেন যে প্লাসেন্টাল অ্যাব্রাপশনের রিস্ক ফ্যাক্টর কোনগুলো, একটু লিখে রাখেন পাশে ছোট্ট করে। আর রিস্ক ফ্যাক্টর অফ প্লাসেন্টা প্রিভিয়া পাশে লিখে রাখতে পারেন, এই যে এখানে একটু দাগ দিয়ে রিস্ক ফ্যাক্টর লিখে রাখেন। প্লাসেন্টাল অ্যাব্রাপশন এটা টান দিয়ে রিস্ক ফ্যাক্টর। রিস্ক ফ্যাক্টর কি কি আছে প্লাসেন্টার অ্যাব্রাপশনের, একটা হচ্ছে গিয়ে প্রিএক্লাম্পসিয়া। প্রিএক্লাম্পসিয়াতে কি হয়, এত বেশি প্রেসার থাকে, প্রেসারের চোটে আপনার প্লাসেন্টা ছিঁড়ে ছিঁড়ে আসে। তারপর একটা কি হতে পারে, এই ফিটাল গ্রোথ রিটার্ডেশন, ফিটাস কোনোভাবে গ্রোথ হচ্ছে না। তারপর হচ্ছে নন ভার্টেক্স প্রেজেন্টেশন। প্রিএক্লাম্পসিয়া, ফিটাল গ্রোথ রেস্ট্রিকশন, নন ভার্টেক্স প্রেজেন্টেশন, মাল্টিপ্যারাইটি ছিঁড়ে আসতেছে, মনোকোরিওনিক আছে ছিঁড়ে ছিঁড়ে আসতেছে। ঠিক আছে, তারপর হচ্ছে প্রম, ইনক্রিজিং ম্যাটারনাল এজ বাড়া মানে তো যত কমপ্লিকেশন, তার ইনক্রিজিং ম্যাটারনাল এজ, পলিহাইড্রোমনিওস,
বিএমআই যদি কম থাকে, ঠিক আছে, এগুলা হচ্ছে কি আপনার রিস্ক ফ্যাক্টর অফ প্লাসেন্টাল অ্যাব্রাপশন। আর ড্রাগস এর মধ্যে দুইটা ড্রাগস আছে যারা হচ্ছে প্লাসেন্টাল অ্যাব্রাপশন করে, দেখি কে বলতে পারবেন? ডেফিনেশন না, ড্রাগস ইটসেলফ করে প্লাসেন্টাল অ্যাব্রাপশন। গত ক্লাসে বলেছি, ফার্মাতে পড়াইছি এটা। হুম, কে বলবে? ফাল্গুনী আপু বলতে পারবেন? আপু ওই যে আমরা যে নার্কোটিক এজেন্ট পড়েছিলাম, কোকেইন। কোকেন, ভেরি গুড, ভেরি গুড। কোকেন, কোকেন হচ্ছে একদম লিখে আছে যে কোকেন হচ্ছে কি প্লাসেন্টাল অ্যাব্রাপশন করবে, প্লাসেন্টাল ব্লাড সার্কুলেশনটা বন্ধ করে দেয়, ঠিক আছে। আরেকটা হচ্ছে অ্যামফিটামিন আর কোকেন, এই দুইটা হচ্ছে কি আপনার প্লাসেন্টাল অ্যাব্রাপশন করবে। ভেরি গুড আপু, পাস আপনি যান। তারপর হচ্ছে গিয়ে প্লাসেন্টাল প্রেভিয়া। প্লাসেন্টাল প্রেভিয়ার কজগুলো দেখেন, একটু রিস্ক ফ্যাক্টর টার্ম দিয়ে লিখে রাখেন পাশে। কত নাম্বার পেজ? আমি এতক্ষণ ধরে পাচ্ছিলাম না নেটের কারণে। 23 নাম্বার পেজ, 23। 23 আপু। থ্যাংক ইউ। ঠিক আছে, এখন রিস্ক ফ্যাক্টর অফ প্লাসেন্টা প্রিভিয়া একটু লিখে রাখেন। রিস্ক ফ্যাক্টর অফ প্লাসেন্টা প্রিভিয়া হচ্ছে প্রিভিয়াস যদি সিএস থাকে আগে, কি হবে? এটা ইমপ্লান্টেশন হলো হচ্ছে কি ওই স্কার মার্কের উপর গিয়ে ইমপ্লান্টেশনটা হলো প্লাসেন্টা, ঠিক আছে। তারপর হচ্ছে প্রিভিয়াস সিএস হতে পারে, এটা 0.5% পাশে লিখে রাখেন, এটা মাঝে মাঝে আসে, যদিও এটা হচ্ছে এই ইয়াতে খুব মানে আনইউজুয়াল কোশ্চেন, তারপর এসে পড়ে, একবার আসছিল। প্লাস প্রিভিয়াস সিএস এটা হচ্ছে 0.5%। তারপর হচ্ছে কি প্রিভিয়াস টার্মিনেশন অফ প্রেগন্যান্সি, যারা ডিএনসি টিএনসি করছে আগে, হ্যাঁ, মাল্টিপ্যারাইটি, increase age, uterine scar, endometriosis। এগুলো কি? জি আপু, শাহনাজ আপু বলেন। আপু এগুলো প্লাসেন্টা প্রিভিয়া রিস্ক ফ্যাক্টর। জি আচ্ছা। তাহলে কজগুলা কি? প্রিভিয়াস সিএস 0.5%, প্রিভিয়াস টার্মিনেশন অফ প্রেগন্যান্সি, তারপর হচ্ছে মাল্টিপ্যারাইটি, ইনক্রিজিং এজ, তারপর আপনার হচ্ছে ইউটেরাস স্কার যদি থাকে, এন্ডোমেট্রিওসিস, ডিএনসি, তারপর হচ্ছে সাবমিউকাস ফাইবার, এগুলোর জন্য আমার হচ্ছে কি হবে? প্লাসেন্টাল প্রিভিয়া হইতে পারে, ঠিক আছে। এখন কখন আমি বলবো অ্যান্টিপার্টাম হেমোরেজ? মাইনর হেমোরেজ কখন বলবো, মেজর হেমোরেজ কখন বলবো, আর ম্যাসিভ হেমোরেজ কখন বলবো? মাইনর হেমোরেজ হচ্ছে যদি লেস দেন 50 ml ব্লাড যদি লস হয়, লেস দেন 50 ml যদি লস হয়, সেটাকে আমরা বলবো মাইনর। 50 থেকে 1000-এর মধ্যে যদি হয় এবং সাথে যদি কোনো ক্লিনিক্যাল শকের সিমটম না থাকে, সেটা হচ্ছে মেজর হেমোরেজ। আর ম্যাসিভ কত বলবো? 1000-এর যদি বেশি, যদি আপনার হচ্ছে 1000 ml মানে কত, 1 লিটারের মতো, তাহলে হচ্ছে কি মোর দেন 1000 ml যদি ব্লাড লস হয়, সাথে হচ্ছে শকের সিমটম থাকে, সেটা হচ্ছে ম্যাসিভ হেমোরেজ, ঠিক আছে। এখন এই আপু মেজর, মাইনর, মেজর, ম্যাসিভ। মাইনর হচ্ছে লেস দেন 50, আপু মেজরটা একদম বলো। মেজর হচ্ছে 50 থেকে 1000, 50 to 1000 এর মধ্যে যদি হচ্ছে ব্লিডিং হয়, ব্লাড লস হয় এবং কোনো সাইন সিমটম নাই, ক্লিনিক্যাল ফিচার নাই, সেটা হচ্ছে কি আপনার মেজর। আর ম্যাসিভ হেমোরেজ হচ্ছে মোর দেন 1000 হলে বলবো। আচ্ছা, এখন আসি হচ্ছে কি আমরা হচ্ছে এই দুইটার মধ্যে পার্থক্য কিভাবে করব। এখানে দুইটা লাইন খুবই ইম্পর্টেন্ট, এই দুইটা লাইন আমি দাগাই দিতেছি। এই দুইটা লাইন দিয়ে হচ্ছে কি আমার এটা এই যে শক আউট অফ কিপিং উইথ ভিজিবল লস আর শক ইন প্রপোর্শন টু ভিজিবল লস। প্লাসেন্টাল অ্যাব্রাপশনে কি হয়? একটু 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 করে ব্লাড যাচ্ছে, মানে ওটা একটু একটু করে ছিটতেছে, একটু একটু করে যাচ্ছে, তাই না? তো দেখা যাবে যে আমি কোনো ভিজিবলি ওই লসটা আমি দেখতেছি না, কিন্তু সে হঠাৎ করে পেশেন্ট শকে চলে গেছে এবং পেশেন্টের কি থাকবে, এই যে ইউটেরাসটা অনেক বেশি টেন্স থাকবে, কারণ যে ছিললে কি হয়, ভিতর থেকে যদি ছিঁড়ে ছিঁড়ে আসে অনেক বেশি পেইন হবে না, এবং এটা অনেক বেশি টেন্স থাকবে, ইউটেরাসটা টেন্ডার থাকবে, মানে হাত দিলে পেশেন্ট বলবে ব্যথা পাচ্ছি, পেটের উপর হাত দিলে। প্লাস পেশেন্টের ইউটেরাসে কি হবে, আমি একটু উডি ফিলিং পাবো, অনেক বেশি শক্ত থাকবে। পাশে লিখে রাখেন ইয়ে করে, টেন্ডার টেন্সিটাস, পাশে লিখে রাখেন উডি, উডি ফিলিংস পাবো, মানে হাত দিলে মনে হবে যে অনেক শক্ত হয়ে আছে, হ্যাঁ, টেন্স, টেন্ডার আর হচ্ছে উডি ফিলিংস পাবো, ঠিক আছে। আরটা কি হবে? শক আউট অফ কিপিং উইথ ভিজিবল লস, কোনো ভিজিবল লসটা দেখা যাবে পেশেন্ট শকে চলে গেছে, ঠিক আছে। এটা হচ্ছে প্লাসেন্টাল অ্যাব্রাপশন, বাকিগুলা পড়বেন। আর প্লাসেন্টাল প্রিভিয়াতে হচ্ছে গিয়ে আমি ইউটেরাসটা কোনো টেন্ডারনেসই পাবো না, ইউটেরাস একদম নরমালি থাকবে, কিন্তু তাকে দেখবে এত বেশি ব্লিডিং হইতেছে যে সে হচ্ছে গিয়ে ভিজিবল, আমরা দেখতে পারতেছি যে ব্লিডিংটা হচ্ছে ভিজিবল এবং এটা শকে চলে গেছে পেশেন্ট, তাহলে এটা হচ্ছে প্লাসেন্টা প্রিভিয়া।
ঠিক আছে, তাহলে এই দুটার মধ্যে পেশেন্টের হইতেছে গিয়ে এই দুটা দিয়ে আমি ডিফারেন্সিয়েট করবো, প্লাসেন্টাল অ্যাব্রাপশন এবং প্লাসেন্টাল প্রিভিয়া। যদি বলে উডি ফিলিংস, টেন্ডার ইউটেরাস, হ্যাঁ পেশেন্ট আসছে, পেশেন্টের হচ্ছে কি আফটার এক্সামিনেশন ইউ সি দ্যাট ইউটেরাস ইজ ভেরি টেন্ডার অর উডি ফিলিংস আর পেশেন্ট ইজ গোয়িং টু শক বাট দেয়ার ইজ লেস আপনার হচ্ছে ব্লিডিং, তো সেটা হচ্ছে কি আমরা প্লাসেন্টাল অ্যাব্রাপশন, প্লাসেন্টা ছিঁড়ে ছিঁড়ে চলে আসতেছে, পিছন থেকে ব্লিডিংটা হইতেছে, ঠিক আছে, পিছন থেকে ব্লিডিংটা হয়ে জমতে থাকে ভিতরে, হ্যাঁ। আর প্লাসেন্টা প্রিভিয়াতে কি হয়, প্লাসেন্টা প্রিভিয়াতে হচ্ছে কি আমি দেখতেই পারি যে ব্লিডিং হইতেছে, কারণ পেশেন্ট তো প্লাসেন্টা প্রিভিয়াতে ব্লিডিং নিয়েই আসে, এবং সাথে কি থাকবে, পেশেন্টের হচ্ছে কি ইউটেরাসে ওরকম টেন্ডারনেস থাকবে না। এটা হচ্ছে দুইটার মধ্যে এই পার্থক্য, ঠিক আছে। ম্যানেজমেন্ট আপনি কি করবেন, পেশেন্টকে হতেছে হসপিটালাইজ করবেন ফার্স্টে 24 উইকসে যদি থাকে তাহলে 24 থেকে 34 +6 উইক পর্যন্ত আমরা কর্টিকোস্টেরয়েড দিতে পারি, টকোলাইসিস দিতে পারি আমরা, হ্যাঁ টকোলাইসিস আমরা কি দিতে পারি, যে অ্যাটোসিবেন দিতে পারি, যদি মেজর এপিএইচ হয়, আনস্টেবল যদি থাকে তাহলে আমরা হচ্ছে টকোলাইসিস দিতে পারি। আর ট্রিটমেন্টের মধ্যে যদি হইতেছে কি ফুল টার্মে চলে আসে পেশেন্ট, আমরা ডেলিভারি করব, আর যদি ফিটাল কম্প্রোমাইজেশন থাকে কোনো তাহলে হচ্ছে সিজার করে ফেলবো, শেষ। আর যদি হচ্ছে এপিএইচ অ্যান্টিবায়োটিক হেমোরেজের সাথে যদি মায়েরও কম্প্রোমাইজেশন থাকে, মানে মাও শকে চলে যাচ্ছে, বাচ্চাও ধরেন ফিটাল ব্র্যাডিকার্ডিয়া নিয়ে আসছে বা ফিটাল কম্প্রোমাইজেশন আছে, তাহলে সাথে সাথে ইমিডিয়েট সিজার করব, ঠিক আছে। এই হচ্ছে ট্রিটমেন্ট গেল। ওকে, সবাই বুঝছি আমরা? জি আপু। ওকে তাহলে ঠিক আছে, ক্লিয়ার এতটুকু, আর এর থেকে বেশি আমাদের পার্ট 1 এর দরকার নেই। হ্যাঁ দুইটা জিনিসই ইম্পর্টেন্ট, একটা হচ্ছে রিস্ক ফ্যাক্টর যদি আপনাদের এখানে নাই এটা নোট করে দিলাম, আর দুইটার মধ্যে পার্থক্য, একটা হচ্ছে কি পেশেন্ট এই যে দেখেন এরকম একটা নিয়ে আসছে, যে এই পেশেন্টটাই দেখেন, আর 28 ইয়ার্স ওল্ড ওম্যান 27 উইক, 27 উইক মানে কি সে কি অ্যান্টিপার্টাম হেমোরেজ আমরা বলবো? না আপু বলবো না। 27 উইকসে বলবো আপু বলবো, সরি। এই যে আফটার 24 উইকস থেকে আমরা অ্যান্টিপার্টাম হেমোরেজ বলবো, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে 27 উইকস, সো এটা একটা অ্যান্টিপার্টাম হেমোরেজ। এখন আসছি আমরা যে ফার্স্ট প্রেগন্যান্সি প্রেজেন্ট উইথ ভ্যাজিনাল ব্লিডিং, which of the following features would point towards the diagnosis of placenta previa rather than placental abruption? আচ্ছা আপনি হয়তো বলতো যদি প্লাসেন্টা প্রিভিয়া থাকে তাহলে কি থাকবে, আর প্লাসেন্টাল, ভেরি গুড, টেন্ডারনেস থাকবে না। যদি অ্যাব্রাপশিও বলি, টেন্ডার থাকবে, উড়ি। এখন দেখেন নরমাল লাইন প্রেজেন্টেশন সবখানে থাকতে পারে, হ্যাঁ ঠিক আছে। জি আপু, হ্যাঁ ইয়াতে হচ্ছে না, লাইভ প্রেজেন্টেশন মেবি অ্যাবনর্মাল থাকতে পারে। আচ্ছা তাহলে এটা হচ্ছে সব থেকে যদি বেশি আমি বলি তাহলে কোনটা হবে, নো পেন, ভেরি গুড, নো পেন। ঠিক আছে তাহলে আমরা নেক্সটে চলে আসি, আমরা ইমপ্লান্টেবল কন্ট্রাসেপশন। না আপু অনেক আছে এখনো, মাত্র 5টা বাজে, 5টাতে ক্লাস শেষ হয়, 6টা 6:30 বাজে নরমালি। তাহলে হচ্ছে ইমপ্লান্টেবল কন্ট্রাসেপশন, ইমপ্লান্টেবল আমরা কোনটা দেই বলেন দেখি, নাম বলেন। ইমপ্লানন, ভেরি গুড। তাহলে হচ্ছে ইমপ্লানন ইজ আ নন বায়োগ্রেডিক্যাল সাবডার্মাল কন্ট্রাসেপটিভ ইমপ্লান্ট। এটা আমরা কোথায় দিব, সাবডার্মিস মানে সাবডার্মালি দিব এটা, ঠিক আছে। এটা একটা ছোট্ট একটা ডিভাইসের মতো, এটা জাস্ট হচ্ছে একটা ছোট্ট ইনসেশন দিয়ে ভিতরে ঢুকায় দেওয়া হয়, এবং এটা মোটামুটি আপনাকে 3 বছর পর্যন্ত আপনাকে কন্ট্রাসেপশন দিবে, হ্যাঁ। এটার নাম কি আছে, এটা হচ্ছে ইমপ্লাননটার পরবর্তীতে এটা হচ্ছে কি এখন নেক্সট প্লানন নামে একটা ইউজ করা হয়, যেটা হচ্ছে ফার্মাকোলজিক্যালি পার্সপেক্টিভ নেক্সট প্লানন ইজ দ্য সেম অ্যাজ ইমপ্লানন। আচ্ছা অ্যাপ্লিকেটর হ্যাজ বিন রিডিজাইনড বাই ট্রাই টু প্রিভেন্ট দ্য ডিপ ইনসারশন। এই নেক্সট প্লাননের কি হয়, নেক্সট প্লানন যেটা সেটার অ্যাপ্লিকেটরটা একটু সুন্দর, ঠিক আছে। ইমপ্লাননটা হচ্ছে অনেক খোঁচায় ঢুকাইতে হতো, এটা হচ্ছে একটু সুন্দর দেখতে, অ্যাপ্লিকেটরটা একটু সুন্দর, এই জন্যই হচ্ছে রিডিজাইন করা, যার কারণে আমরা হচ্ছে ডিপ ইনসারশন করতে হয় না, ঠিক আছে। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। এটা সাবকিউটেনিয়াস আর ইন্টারমাসকুলার দুটাই আমরা দিতে পারি, এবং রেডিও ওপেক দেয়ারফর ইজিয়ার টু লোকেট ইফ ইমপালপেবল, ঠিক আছে। এখন কি পয়েন্টের মধ্যে কি হবে, এটার হাই এফিকাসি রেট, ফেলিওর রেট হচ্ছে 0.07 থেকে পার 100 ওমেন পার ইয়ার, লং অ্যাক্টিং, দিস ইজ লাস্ট ফর 3 ইয়ার্স, ডাজন্ট কন্টেন ইস্ট্রোজেন সো ক্যান বি ইউজ বা সিস্টোপথর্মোলিজম। তার মানে কি আমরা কি পড়ছি, যে সিওসিপি বাদে বাকিগুলা সব কি প্রোজেস্টেরন বেস কন্ট্রাসেপটিভ। তার মানে প্রোজেস্টেরন কি হয়, প্রোজেস্টেরন হচ্ছে কি আপনার ওই যে ইউমেক ক্যাটাগরি 4 যেগুলো ছিল ওইখানে আপনি দিতে পারবেন, যে কারো পেশেন্টের হচ্ছে মাইগ্রেন আছে, অরা আছে, ভিটি আছে, ক্যান্সার আছে, সেক্ষেত্রে আপনি কি করতে পারবেন, প্রোজেস্টেরন দিতে পারবেন আপনি। তাহলে এটা হচ্ছে এটা একটা মানে একটা ইম্পর্টেন্ট জিনিস প্রোজেস্টেরন, যে এই সব ক্ষেত্রে মানে প্রোজেস্টেরন আমি অনেক জায়গায় দিতে পারবো, যে সব ক্ষেত্রে আমি সিওসিপি দিতে পারবো না, ঠিক আছে। তাহলে এই থ্রম্বোএমবোলিজম মাইগ্রেনের ক্ষেত্রে আমরা এটা দিতে পারবো। ক্যান বি ইনসার্টেড ইমিডিয়েট ফলোইং টার্মিনেশন অফ প্রেগন্যান্সি, ইমিডিয়েট দেওয়া যায়, কারণ সিওসিপি কিন্তু আমরা দিতে পারি না সহসা, এটা আমি ইমিডিয়েট দিতে পারবো। ডিসঅ্যাডভান্টেজটা কি, এটা খুলতে এবং লাগাইতে ট্রেন প্রফেশনাল লাগবে, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে
যে additional contraceptive method are not needed for first 7 days if inserted in day 1 to day 5 menstruation cycle এর যদি প্রথম 5 দিনের মধ্যে যদি দেওয়া হয় তাহলে আমার কোনো কন্ট্রাসেপটিভ লাগবে না, বাট যদি পরে হ্যাঁ লাগবে না আপু, লাগবে না। কিন্তু যদি 7 দিনের মধ্যে দেই, আমি 5 দিনের পরে যদি দেই সেই ক্ষেত্রে আমার লাগবে। ওই যে 48 আওয়ার্স পর্যন্ত আমার কন্ট্রাসেপশন নিতে হবে, ঠিক আছে? লাগবে না আপু, ওটাই বললাম যে লাগবে না, প্রথম 5 দিনের মধ্যে দিলে লাগবে না, কিন্তু এরপরে যদি দিই তাহলে হচ্ছে 2 দিন লাগবে, ঠিক আছে? অ্যাডভার্স ইফেক্ট কি হতে পারে প্রজেস্টেরনের অ্যাডভার্স ইফেক্ট কি মনে আছে? একটা কথাই আমি বলছিলাম প্রজেস্টেরনের ক্ষেত্রে, যে প্রজেস্টেরন কি করে, ইররেগুলার বা হচ্ছে ইরাটিক ব্লিডিং করে। এখন যাদের হচ্ছে আগে থেকেই ভ্যাজিনাল ব্লিডিং এর হিস্ট্রি আছে, ওটা ডায়াগনোসিস না করে আমরা দিতে পারবো না, তাহলে কি হবে, দুইটা হচ্ছে মিলায় ঝিলা যাবে, বুঝতে পারবো না যে এটা কি প্রজেস্টেরন দেওয়ার জন্য ব্লিডিং হচ্ছে নাকি ওর আগে থেকে ব্লিডিং হচ্ছে, এটা একটু চেক করে নিতে হবে, ঠিক আছে? আরেকটা কি হতে পারে, প্রজেস্টেরন হতেছে দিলে কি হয়, একটু বমি বমি ভাব হয়, নশিয়া, ভমিটিং, একটু আপনার হচ্ছে কি ব্রেস্ট পেইন হতে পারে, ব্রেস্ট এনগর্জমেন্ট হতে পারে। আরেকটা কি হতে পারে, আরেকটা হইতেছে গিয়ে তার কি যেন হয়, আরেকটা ওয়েট বাড়তে পারে 2 কেজি পার ইয়ার, 2 কেজি পার ইয়ার হচ্ছে বাড়তে পারে, এটা হচ্ছে পেশেন্টকে একটু বলে দিতে হবে, ঠিক আছে? এই আর কি। কন্ট্রাইন্ডিকেশন কাদেরকে দিব না, এটা কন্ট্রাইন্ডিকেশন হতেছে যাদের কারেন্ট ব্রেস্ট ক্যান্সার আছে, একটা হচ্ছে যাদের হচ্ছে ইসকেমিক হার্ট ডিজিজ আছে। হ্যাঁ, হার্ট ডিজিজ মানে স্ট্রোক হয়ে গেছে, তারপর হচ্ছে গিয়ে এই যে দেখছেন সাসপিশিয়াস ভ্যাজিনাল ব্লিডিং, আনএক্সপ্লেইনড ভ্যাজিনাল ব্লিডিং, মানে ভ্যাজিনাল ব্লিডিং যদি থাকে তাহলে আপনি এটা দিবেনই না। আর যাদের হইতেছে লিভার সিরোসিস আছে, লিভার ক্যান্সার আছে, মানে লিভার, ব্রেস্ট আর হচ্ছে ব্লিডিং, মনে রাখবেন এলবিবি, হ্যাঁ এলএলবি আর কি, এলএলবি বলি, এলএলবি পাস বলে না, এলএলবি পাস, এলএলবি পাস মানে কি, লিভার সিরোসিস, তারপর হচ্ছে কি আপনার লিভার ক্যান্সার হইতে পারে, আর বিতে হচ্ছে কি আপনার ভ্যাজিনাল ব্লিডিং, ব্রেস্ট ক্যান্সার, ঠিক আছে? এলবিবি, হ্যাঁ। এই তো এগুলোতে আমরা হচ্ছে গিয়ে প্রজেস্টেরন দিব না, আর বাদ বাকি সবখানে আমরা প্রজেস্টেরন দিতে পারবো। এখন চলে আসি আমরা পপে। পপও আমরা গত ক্লাসে পড়ছি। পপের মধ্যে হচ্ছে ট্র্যাডিশনাল পপ আছে, একটা হচ্ছে ডেজোজেস্ট্রল আছে। পপটা হচ্ছে ট্র্যাডিশনাল কোনগুলা, নরজেস্ট্রল, মাইক্রোনর। আমি কিন্তু বলেছি আপনাদেরকে এগুলো প্রত্যেক জেনারেশন থেকে একটা দুটো নাম মুখস্থ করবেন, ঠিক আছে? তাহলে কি কি আছে, একটা হচ্ছে নরজেস্ট্রন, ফেমুলেন, মাইক্রোনর, এগুলা হচ্ছে গিয়ে আমার ট্র্যাডিশনাল যেগুলা, ঠিক আছে? এটা কয়দিন পর্যন্ত, এটা হচ্ছে গিয়ে ওই যে 48 ঘন্টা পর্যন্ত, সরি 48 ঘন্টা 3 ঘন্টা পর্যন্ত কাজ করে। উইন্ডো পিরিয়ড হচ্ছে 3 ঘন্টা, যে আমি সকাল 12টার সময় প্রত্যেকদিন সকাল 12টায় খেতে হবে। এখন আমার 3 ঘন্টা পার হয়ে গেল, দুপুর 3টা বেজে গেল, তার মধ্যে যদি আমি না খাই তাহলে কিন্তু আমার ডাবল ডোজ খেতে হবে, এটা ঠিক আছে? এটাই হচ্ছে পপের মজা। এখন ডেজোজেস্ট্রনটা কি, এটাও হচ্ছে গিয়ে আপনার ওই সেরাজেটটা হচ্ছে 12 আওয়ার্স হচ্ছে উইন্ডো পিরিয়ড, ঠিক আছে? এটার কাজ কি, কিভাবে কাজ করে, দুইটাই হচ্ছে কি কি করবে, ইয়েস ইনহিবিট সব ওভুলেশন। একটা কি করে, পপ হচ্ছে গিয়ে সার্ভাইকাল মিউকাসটাকে ঠিক করে ফেলে, যার কারণে স্পার্মটা পেনিট্রেট করে ঢুকতে পারে না, ঠিক আছে? এখন প্রজেস্টেরন অনলি পিলের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজটা আমরা পড়বো। অ্যাডভান্টেজটা হচ্ছে এটা হাইলি এফেক্টিভ, সেক্সি ইন্টারফেয়ার করে না, কারণ আমি মুখে যে জিনিস খাবো সেটা তোমার সেক্সি ইন্টারফেয়ার করবে না, ঠিক আছে? আর কি করবে, কন্ট্রাসেপটিভটা হচ্ছে গিয়ে আপন স্টপিং করার সাথে সাথে হচ্ছে রিভার্স করতে পারবে, ব্রেস্ট ফিডিং এর সময় আমি খাওয়াতে পারবো। এবং যাদের হচ্ছে গিয়ে আপনার সিওসিপি, যাদের কন্ট্রা ইন্ডিকেটেড, অর্থাৎ ওই যে ইউমেক ক্যাটাগরি 4, বয়স বেশি, ওজন বেশি, সিগারেট খায় বেশি, হার্টের সমস্যা, ঠিক আছে, সবখানে তার সমস্যা, ইউমেক ক্যাটাগরি 4, এদের ক্ষেত্রে আমি তো সিওসিপি দিতে পারবো না, কিন্তু আমি কি দিতে পারবো, পপ পপ দিতে পারবো। ভেরি গুড। এখন আর কি হইতে পারে এখানে, আর হইতেছে ডিসঅ্যাডভান্টেজটা কি, যে ইররেগুলার পিরিয়ড হয়, পিরিয়ডের মাঝখানে ইন্টারমিনস্ট্রুয়াল ব্লিডিং হইতে পারে, এরাটিক ব্লিডিং হইতে পারে, ব্রেক থ্রু ব্লিডিং হইতে পারে, ঠিক আছে? এবং এটা হচ্ছে মোটামুটি 1 থেকে 1.5 বছরের মধ্যে এটা ক্লিয়ার হয়ে যায়। এটা পেশেন্টকে বলে দিতে হবে যে প্রথম 6 মাস হচ্ছে অ্যামোনিয়া থাকতে পারে, তারপরে হচ্ছে কি এরাটিক ব্লিডিং হইতে পারে, প্রথম লাস্ট 6 মান্থ এটা বলে দিতে হবে পেশেন্টকে যে আপনার একটু ব্লিডিং এর সমস্যা হইতে পারে এটা খেলে। আরেকটা কি, এটা হচ্ছে কি আপনার ওই যে এসটিডিটাকে প্রিভেন্ট করবে না, ঠিক আছে? আরেকটা কি হতে পারে, একটা হচ্ছে ওই যে ইনসিডেন্সটাকে বাড়ায় দিবে যদি ফাংশনাল ওভারিয়ান সিস্ট থাকে। কারণ আমরা কি জানি প্রজেস্টেরন কি করে, প্রজেস্টেরন হচ্ছে সবকিছুকে এলাবোরেট করে না, হাইপারপ্লেসিয়া করে, তাই না? তো এই ক্ষেত্রে হচ্ছে কি প্রজেস্টেরনটা কি করবে, আপনার ফাংশনাল ওভারিয়ান সিস্টটাকেও বাড়ায় দিবে। আরেকটা কি হতে পারে, ওই যে সাইড ইফেক্ট, ব্রেস্ট টেন্ডারনেস, নশিয়া, ভমিটিং, হাবিজাবি। আরেকটা হইতেছে কি ওই যে ভ্যাজিনাল ব্লিডিং থাকলে আমি এটা দেওয়ার আগে ডায়াগনোসিস করে দিতে হবে, ঠিক আছে? এখন কাউন্সিলিং আমরা কি ভাবে করব, ওই যে পটেনশিয়াল অ্যাডভার্স ইফেক্ট একটাই, সেটা হচ্ছে ইররেগুলার ভ্যাজিনাল ব্লিডিং। এখন আমি কখন এটা স্টার্ট করব, আমরা স্টার্ট করব হচ্ছে প্রথম 5 দিনের মধ্যে। ইফ কমেন্স আপ টু এন্ড ইনক্লুডিং ডে 5 অফ দ্য সাইকেল ইট প্রোভাইডস ইমিডিয়েট প্রোডাকশন। প্রথম 5 দিনের মধ্যে করলে ইমিডিয়েট প্রোডাকশন দিবে। বা যদি প্রথম 5 দিনের মধ্যে যদি পপ আমরা না খাই বা পপ আমরা না নেই, মানে পপ মানে প্রজেস্টেরন যদি আমরা প্রথম 5 দিনের মধ্যে নিতে হবে আপনাকে, সাইকেলের প্রথম ডে 1 টু ডে 5 এর মধ্যে নিতে হবে, কোনো এক্সট্রা প্রোটেকশন লাগবে না। 5 দিন যদি বাদ হয়ে যায় সেক্ষেত্রে আমাদের আবার ওই যে 48 ঘন্টার একটা এক্সট্রা প্রোটেকশন লাগবে।
5 দিনের পরে গেলে 5 দিনের মধ্যে খেতে হবে, ঠিক আছে। আচ্ছা, আরেকটা কি করতে পারি আমরা, যদি সুইচ করতে চাই কম্বাইন্ড ওরাল কন্ট্রাসেপটিভে, সেই ক্ষেত্রে আমার হচ্ছে ইমিডিয়েট প্রোটেকশন নিতে হবে ডিরেক্ট পিলটা শেষ করার পরে, ঠিক আছে। এখন এটা তো বললাম যে টেকিং অফ পপ হচ্ছে গিয়ে সেম টাইম এভরিডে, 12টার সময় খাই মানে পরের দিন দুপুর 12টাতেই খাবো, তারপর দিন দুপুর 12টার সময় খাবো। যদি 12টার জায়গায় 4টা বেজে যায় তাহলে কিন্তু ডাবল ডোজ খেতে হবে, ঠিক আছে। মিসড পিল কি, ওই যে লেস দ্যান 3 আওয়ার যদি হয় কন্টিনিউ অ্যাজ এ নর্মাল, লেস মোর দ্যান 3 আওয়ার যদি হয় তাহলে হচ্ছে গিয়ে ওই যে টেক দ্য মিসড পিল অ্যাজ সুন অ্যাজ পসিবল এবং 48 আওয়ার্স পর্যন্ত এক্সট্রা প্রিকশন। আর সেরাজেটের ক্ষেত্রে 12 ঘন্টা পার হয়ে গেলে আপনার হচ্ছে মানে 48 ঘন্টা পর্যন্ত আমার নিতে হবে। এটা আমি কোশ্চেনে বলে দিয়েছিলাম যে পেশেন্ট আপনাকে কল করছে, কল করে বলতেছিল যে সে হচ্ছে গিয়ে 12টার সময় পিল খেত, এখন বাজে 16টা, এখন সে কি করবে? 12টা মানে হচ্ছে 12টা আর 16টা মানে হচ্ছে বিকাল 4টা। এটা একটু দেখতে হবে, কিন্তু টাইম দিয়ে দেয় কিন্তু ওরা হচ্ছে, হ্যাঁ 4 ঘন্টা পার হয়ে গেছে, তাহলে কি করতে হবে? তাহলে তাকে বলতে হবে যে মিস পিল টেক ইমিডিয়েটলি এন্ড টেক কন্ট্রাসেপটিভ ফর rest of the packet continue and extra precaution for 48 hours, ঠিক আছে। এটাই হচ্ছে কোশ্চেন। আদার পটেনশিয়াল কি কি হতে পারে? এটা খেলে ডায়রিয়া হতে পারে, এই তো লিভার এনজাইম খেলে এটা হচ্ছে কি ইফেক্টিভনেসটা কমে যেতে পারে, ঠিক আছে। লিভার এনজাইম খেলেও আমার হচ্ছে এক্সট্রা প্রোটেকশন নিতে হবে, ওকে। এই তো। আচ্ছা, প্রজেস্টেরন অনলি পিলের টাইপের মধ্যে টাইপগুলো একটু দেখেন, যে সেকেন্ড জেনারেশন কি কি আছে, নরএথেস্টেরন, লেভোনরজেস্ট্রল, ইটানল ডাইঅ্যাসিটেট। থার্ড জেনারেশনের মধ্যে একটাই নাম পড়লে হবে, সেটা হচ্ছে ডেজোজেস্ট্রল। কি নামে পাওয়া যায় ইউকেতে? সেরাজেট, সেরাজেট নামে পাওয়া যায়, হ্যাঁ। এটা হচ্ছে নিউ থার্ড জেনারেশন পপ, ঠিক আছে, নিউ থার্ড জেনারেশন পপ। এটাও কি করে? এটা হচ্ছে কি অপারেশন ইনডিউস ইনহিবিশন করে কাজ করবে, ঠিক আছে। এই আর কি। আর সেরাজেট যারা নেয় তাদেরকে আমরা হচ্ছে 12 আওয়ার পিরিয়ড পর্যন্ত আমরা অ্যালাউ করব, এই আর কি। আর কিছু এখানে নাই। এই যে মিসড পিল সেরাজেট, ওই যে 12 ঘন্টা পর্যন্ত আমরা অ্যালাউ করতে পারবো আপু, হ্যাঁ। সেরাজেটের ক্ষেত্রে 12 ঘন্টা। আর ট্র্যাডিশনাল যেগুলো যে নরিউলেন, ফেমুলেন, এগুলো হচ্ছে 3 ঘন্টা ট্র্যাডিশনাল গুলা, এগুলো হচ্ছে থার্ড জেনারেশন। মাইক্রোনর, হ্যাঁ, ফেমুলেন, এগুলো হচ্ছে 3 ঘন্টা পর্যন্ত। আর ফোর্থ জেনারেশন যেটা, সেটা হচ্ছে সেরাজেট, ডিজোজেস্ট্রল। সেরাজেটের ক্ষেত্রে আমরা 12 ঘন্টা ওয়েট করতে পারবো, শুধু সেরাজেটের ক্ষেত্রে 12 ঘন্টা, বাকিগুলো হচ্ছে সব 3 ঘন্টা, ঠিক আছে। এই দেখেন এখানে বাংলাদেশে এই নামে পাওয়া যায়। সেরাজেট আপু ইউকেতে সেরাজেট নামে পাওয়া যায়, এটা ডেজোজেস্ট্রল। এটা প্রিপারেশন হচ্ছে ডিজোজেস্ট্রল, ফোর্থ জেনারেশন পপ, ঠিক আছে। ওকে, তাহলে ট্র্যাডিশনাল পপের গুলো এই যে 3 ঘন্টা পর্যন্ত আমি যদি চলে যাই, তাহলে আমি হচ্ছে 3 ঘন্টার কম যদি হয়, 2 ঘন্টা পার হয়েছে, তাহলে আমরা কিছু করব না। আর যদি হচ্ছে নর্মালি কন্টিনিউ করবো। আর যদি 3 ঘন্টার বেশি যদি হচ্ছে কি এটা ডিলে হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আমাদের হইতেছে কি আপনার আবার পিল নিতে হবে, সাথে 48 ঘন্টা আপনার হচ্ছে কন্ট্রাসেপশন নিতে হবে, ঠিক আছে। এই ক্যাটাগরি গুলো লাগবে না, এগুলো হতেছে যে পড়ছি আমরা। 4 ক্যাটাগরি কি পপের? 4 ক্যাটাগরি পপের ক্যাটাগরি ইউমেক 1 2 3 4। যদি পপের ক্ষেত্রে বলি তাহলে 4 ক্যাটাগরি হচ্ছে 2টা মাত্র, একটা হচ্ছে প্রেগন্যান্সি, প্রেগন্যান্সি হলে তো আমি অবশ্যই দিব না, একটা হচ্ছে ব্রেস্ট ক্যান্সার থাকলে আমি দিব না। এই দুটাতেই হচ্ছে গিয়ে পপ আমি দিতে পারবো না, হারাম। ক্যাটাগরি 4 মানে কি? হারাম, হ্যাঁ। আর 3 মানে কি? 3 মানে হচ্ছে ওই যে যেটা বললাম এলবিবি। এলবিবি মানে কি? লিভার সিরোসিস, তারপর হচ্ছে গিয়ে লিভার সিরোসিস, লিভার কার্সিনোমা, বা যদি অ্যাকিউট লিভার ডিজিজ থাকে ব্রেস্ট ক্যান্সার, আর ভ্যাজিনাল ব্লিডিং। এইগুলো হচ্ছে এলবিবিটা হচ্ছে ইউমে ক্যাটাগরি 4। আর 1 2 তো আপনি দিতেই পারবেন, 1 2 কোনো সমস্যা না, হ্যাঁ। এখানে সব কোশ্চেন আছে, কোশ্চেন গুলো এখন না যাই। RH নেগেটিভ প্রেগন্যান্সি, ভেরি ইম্পর্টেন্ট, ইনফিনিটি স্টার। এটা যে কত বড় একটা গাইডলাইন, এখানে অনেক ছোট করে দাও আপনাদের জন্য, ঠিক আছে। এটা বিশাল বড় একটা গাইডলাইন। কেউ কি ব্রেক চান 5 মিনিটের আসরের নামাজের জন্য? জি আপু, মাথায় আর কাজ করতেছে না, একটু ব্রেক দরকার। ঠিক আছে, তাহলে আমরা 5টা 16 বাজে, তো আমরা 10 মিনিটের একটা ব্রেক নেই, 5-7 মিনিটের একটা ব্রেক নেই, হ্যাঁ। নিয়ে তারপর হচ্ছে গিয়ে আমরা আবার শুরু করব। আমাদের আর 1টা 2টা 3টা 4টা 5টা 6 8টা টপিকস বাকি আছে, বাট মিনওয়াইল আমরা তো এগুলো সবকিছু পড়ে ফেলছি, যার কারণে আমাদের এটা একটু তাড়াতাড়ি চলে যাবে, সমস্যা নেই। আমাদের যে মেনোপজ টেনোপজ সব পড়ছি, হেপাটাইটিস বি পড়েছি, হ্যাঁ। ঠিক আছে, আমাকে 10 মিনিট একটা ব্রেক নেই। আর আমি নেক্সট ক্লাসের জন্য 2টা জিনিস একটু আগায় রাখবো, ঠিক আছে। কারণ যেহেতু আমাদের হচ্ছে ফার্মাকোলজি থেকে আমাদের 4টা না 5টা পেজ বাকি আছে, ওইটা আমি থার্ড ক্লাসের জন্য একটু আগায় রাখতে চাই, হ্যাঁ। ঠিক আছে, হোপফুলি আমাদের 6:30টার মধ্যে ক্লাস শেষ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে 5 মিনিট না যান, 10 মিনিটের ব্রেক।